দেশে ফিরে ফুলেল ভালোবাসায় সিক্ত বেগম খালেদা জিয়া, পথে পথে নেতাকর্মীদের ঢল। 17 বছর পর মাতৃভূমে ডক্টর জুবাইদা, অল্প সময়ের মধ্যে তারেক রহমানেরও ফেরার আশা। রাখাইনে নতুন প্রশাসনের সর্বস্তরে রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব চায় বাংলাদেশ। জাতিসংঘের মাধ্যমে জানানো হয়েছে আরাকান আর্মিকে, বললেন নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা। জিপিএ 5 পেয়েও ভর্তি যুদ্ধে পিছিয়ে এবার ঢাবি ভর্তি পরীক্ষায় 90% ফেল। অটো পাস, সংক্ষিপ্ত সিলেবাস কেন্দ্রিক পড়াশোনাই কারণ, যুগোপযোগী কারিকুলামের পরামর্শ। এবং সরকার ব্যান্ডউইথ খরচ কমালেও গ্রাহকদের গুনতে হচ্ছে আগের মূল্যই। বৃহৎ 2 প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোম ও সামিট গ্রুপ খরচ না কমানোর দাবি মোবাইল অপারেটরদের। ভোরের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। লন্ডনে 4 মাস চিকিৎসা নিয়ে দেশে ফিরে হাজার হাজার নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলীয় প্রধানের প্রত্যাবর্তন ঘিরে বিমানবন্দর থেকে ফিরোজার পথে পথে ঢল নামে মানুষের। বেগম জিয়ার সঙ্গে এসেছেন 2 পুত্রবধূ। তারেক রহমানও অল্প সময়ের মধ্যে দেশে ফিরবেন বলে জানান ডক্টর AJM জাহিদ হোসেন। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। সকাল 10:40 বেগম খালেদা জিয়াকে বহনকারী কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ছুতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন বিএনপি নেতাকর্মীরা। 2 পুত্রবধূকে নিয়ে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তৈরি হয় আবেগঘন পরিবেশ। যুক্তরাজ্যে 4 মাস চিকিৎসা শেষে ঢাকায় ফেরেন বিএনপি চেয়ারপারসন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল সহ জ্যেষ্ঠ নেতারা। বেগম জিয়ার সঙ্গে দেশের মাটিতে 17 বছর পর পা রাখেন তার পুত্রবধূ তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। সঙ্গে ছিলেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিথি। বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় বিমানবন্দরের 8 নম্বর গেটে উপস্থিত গণমাধ্যম কর্মীদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান সাবেক প্রধানমন্ত্রী। এদিকে দলীয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে পথে পথে তখন জনস্রোত। নেতাকর্মীর ঢল পেরিয়ে গুলশানে বাসা ফিরোজা অভিমুখী ছুটতে থাকে বেগম জিয়ার গাড়িবহর। ভিড় সামলাতে নিরাপত্তায় নিয়োজিত সেনা ও বিমান বাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের বেশ বেগ পেতে হয়। বিমানবন্দর সড়কে ওঠার পর নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে পরিস্থিতি। ফুটপাত থেকে কর্মীরা নেমে আসেন মূল সড়কে। দলের কর্মীদের আবেগ ও ভালোবাসার কাছে হার মানে সব নির্দেশনা। জাতীয় ও দলীয় পতাকা হাতে বেগম জিয়াকে অভ্যর্থনা জানান তারা। এ সময় অনেকটা স্থবির হয়ে পড়ে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়ক। এর আগে বিএনপি মহাসচিব গণমাধ্যমে জানান বেগম জিয়ার দেশে প্রত্যাবর্তনে গণতন্ত্র উত্তরণের পথ সহজ হবে। আমাদের জন্য জাতির জন্য আজকে একটা আনন্দের দিন। তার দেশে ফিরে আসা এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে, দেশকে বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। বিমানবন্দর থেকে গুলশানে বাসভবনের সামনেও তখন নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। একই গাড়িতে ছিলেন বিএনপি নেত্রী ও তার 2 পুত্রবধূ। বাসার ভেতরে অপেক্ষমান স্বজনরা স্বাগত জানান তাদের। 2020 সালের পর প্রথমবারের মতো গাড়ি থেকে নেমে হেঁটেই বাসায় প্রবেশ করেন বেগম খালেদা জিয়া। বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক AJM জাহিদ হোসেন জানান দেশবাসীর দোয়ায় অনেকটা সুস্থ হয়ে দেশে ফিরেছেন বেগম জিয়া। ডাক্তার জুবাইদা রহমানের দেশে ফেরা রাজনীতিতে গুরুত্ব বহন করবে উল্লেখ করে তিনি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশে ফিরবেন অল্প সময়ের মধ্যে। অনেকটা শারীরিক মানসিকভাবে সুস্থ হয়ে উনি ফিরত এসছেন। জুবাইদা রহমান আজকে এসছেন, সেই দিন বেশি দূরে নয় যেই দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করবে। বেগম জিয়ার আগমনে তার বাসার সামনেও নেতাকর্মীদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশ তৈরি হয়। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বেগম খালেদা জিয়ার আগমনে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। তারা বলছেন চেয়ারপারসনের উপস্থিতি দলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করবে। ধ্রুব ব্যানার্জিকে সঙ্গে নিয়ে সানবীর রূপলের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম, ওমর ফারুক ও মোবারক হোসেন শুভ। হাতে হাতে প্ল্যাকার্ড, দলীয় ও জাতীয় পতাকা, মুখে স্লোগান
বিএনপির কর্মী সমর্থকদের সরব উপস্থিতিতে দিনভর মুখর ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের ফিরোজা পর্যন্ত। তীব্র রোদ গরম উপেক্ষা করে লাখো জনতার ঢল নামে ঢাকার রাজপথে। নেতাকর্মীদের আবেগমাখা অভূতপূর্ব এ উচ্ছ্বাস উল্লাস দলীয় প্রধান বেগম খালেদা জিয়া ও পরিবারের সদস্যদের বরণ করে নিতে। আমরা আসলে আবেগ আপ্লুত হইয়া তাকে একটু দেখার জন্য আসলে এই যে সকালে এত কষ্ট করে আসছি। আমি লন্ডন থেকে এখানে এসে রাজপথে দাঁড়িয়েছি তার জন্য। দলের নেতাকর্মীরা মনে করেন নির্বাচন সামনে রেখে বিএনপিকে সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বেগম জিয়া। আমাদের সংগ্রাম চলমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই বাংলাদেশের প্রত্যাবর্তনের মাধ্যমে নিশ্চয়ই এইটা আরও বেশি ত্বরান্বিত হবে। আজকের এই আগমন গণতন্ত্র প্রতিষ্ঠা পারবে। আমরা আশা করি সামনের রাজনীতি গণতন্ত্রের মুক্তি যেহেতু হয়েছে, গণতন্ত্রের এই ধারা অব্যাহত থাকবে। যাতে ওনাকে আল্লাহ দীর্ঘজীবী করেন এবং এই দেশের হাল ধরতে পারেন। বিমানবন্দর থেকে বেগম জিয়ার বাসভবন পর্যন্ত যেতে 3 ঘন্টার মতো সময় লেগে গেছে। সঙ্গে 2 ছেলের স্ত্রী সহ 14 জন সফর সঙ্গী। গাড়ির বহরের এই পুরোটা পথ অতিক্রম করতে হয়েছে সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের ভিড় ঠেলে। কখনো কখনো ভিড় সামাল দিতে বেগ পেতে হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকেও। তবু প্রিয় নেত্রীকে এক নজর দেখতে পেয়ে চোখে মুখে ছিল প্রশান্তি। আমরা যাই কষ্ট করেছি, আমাদের নেত্রীকে দেখার পর আমাদের সকল ক্লান্তি চলে গেছে। তৃষ্ণার্ত চাতকের মতো চেয়েছিলাম, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আসার পরে আমাদের হৃদয়ের পিপাসা মিটেছে। মা যখন সুস্থ হয়ে ঘরে ফিরে তখন সন্তানের যে খুশি থাকে, ঠিক ততটাই খুশি হয়েছি আমরা। চিকিৎসা নিয়ে দেশে ফেরার পর বেগম জিয়া সুস্থ শরীরে দেশ ও নেতাকর্মীদের আরও অনেক দিন আগলে রাখবেন এমন প্রত্যাশা বিএনপির কর্মীদের। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। গৃহবধূ থেকে রাজনীতির মাঠ, সবখানেই দৃঢ়তার প্রমাণ দিয়েছেন বেগম খালেদা জিয়া। রাজনৈতিক ক্যারিয়ারে নানা উত্থান পতনের মধ্য দিয়ে হয়ে উঠেছেন গণতন্ত্রের আপোষহীন কণ্ঠস্বর। দীর্ঘ 4 দশকের বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাল ধরে আছেন তিনি। তার রাজনৈতিক জীবন নিয়ে থাকছে এবারের প্রতিবেদন। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক উজ্জ্বল নাম বেগম খালেদা জিয়া, যিনি শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, রাজনৈতিক সংগ্রাম ও আপোষহীন নেতৃত্ব তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। 41 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাল ধরে আছেন বেগম জিয়া। গৃহবধূ থেকে রাজনীতির মাঠ, দলকে আগলে রেখে প্রমাণ দিয়েছেন তার দৃঢ়তা। 2 বার পূর্ণাঙ্গ, একবার সংক্ষিপ্ত সময়ের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন বেগম জিয়া। বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক ক্যারিয়ারও সংগ্রাম মুখর। একাগারের সময় তাকে কারাবন্দী করা হলেও দেশ ও গণতন্ত্রের স্বার্থে আপোষ করেননি তিনি। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময় দুর্নীতির মামলায় কারান্তরীণ করা হয় বেগম জিয়াকে। 5 আগস্ট রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থানের পর মুক্তি পান বেগম জিয়া। দণ্ড হওয়া 2 মামলায় রাষ্ট্রপতির সাজা মওকুফ মেনে না নিয়ে আইনি লড়াইয়ের পথে হাঁটেন তিনি। পরে একে একে সব মামলা থেকে মুক্ত হন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা উত্থান পতনের মধ্য দিয়ে বেগম জিয়া হয়ে উঠেছেন এক প্রতীক, যিনি কখনো আপোষ করেননি নিজের বিশ্বাস ও দলের আদর্শের সঙ্গে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 17 বছর পর দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। মঙ্গলবার দুপুরে শাশুড়ি বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজা হয়ে সন্ধ্যায় যান রাজধানীর স্কয়ার হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তার মা সৈয়দা ইকবাল মান্দ বানু। মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে জুবাইদা যান বাবার বাড়ি ধানমন্ডি 5 নম্বরের মাহবুব ভবনে। প্রায় 8000 কিলোমিটার আর 12 ঘন্টার লম্বা যাত্রার পর আরও 3 ঘন্টায় মানব স্রোত ঠেলে পৌঁছালেন বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায়। এ যাত্রায় অবসান ঘটল 17 বছরের। নিজ মাতৃভূমিতে পা রাখলেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এদিন সন্ধ্যায় তিনি ছুটে যান রাজধানীর স্কয়ার হাসপাতালে, যেখানে 1.5 যুগের অপেক্ষা এক মায়ের। অসুস্থ মা সৈয়দা ইকবাল মান্দ বানুকে দেখতে আসেন তারেক পত্নী।
মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে জুবাইদা রহমান যান ধানমন্ডির ৫ নম্বরে তার বাবার বাড়ি মাহবুব ভবনে। জানা যায় সেখানেই অবস্থান করবেন তিনি। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে দেশ ছাড়েন ডাক্তার জুবাইদা রহমান। রাজনৈতিক পরিস্থিতির কারণে আর দেশে ফেরা হয়নি তার। এমনকি স্বামী মা সহ আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা ও জরিমানা হয়েছে তার নামেও। ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই সাজা এবং জরিমানা স্থগিত করা হয়। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সংবিধানের গুরুত্বপূর্ণ বিষয় সংশোধনে গণভোটের বিধান চায় এনসিপি। এছাড়া সংসদের স্থায়ী কমিটির প্রধান হিসেবে বিরোধী দলীয় সংসদ সদস্য রাখা সহ ৭৫টি প্রস্তাব দিয়েছে দলটি। সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে এ প্রস্তাব দেয়া হয়। এদিকে ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াদ জানান, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতীয় সনদ তৈরির পথরেখা দ্রুতই দেয়া হবে। সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক করল তরুণদের রাজনৈতিক দল এনসিপি। মঙ্গলবার রাষ্ট্রের মৌলিক সংস্কারে ৭৫টিরও বেশি প্রস্তাব দেয় দলটি। বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দ্রুতই দেয়া হবে জাতীয় সনদ তৈরির পথরেখা। আলোচনা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বিভিন্নভাবে অগ্রসর হচ্ছে এবং তার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি একটি জাতীয় সনদ তৈরি করতে, যার লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার একটা পথরেখা তৈরি করা। পরে ব্রিফিংয়ে এনসিপি নেতারা জানান, সংসদের স্থায়ী কমিটির সদস্য হিসেবে বিরোধী দলীয় সংসদ সদস্য, জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নির্বাচন, স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক প্রত্যাহার সহ মৌলিক সংস্কারে গুরুত্বপূর্ণ প্রস্তাবনা দিয়েছেন তারা। প্রধানমন্ত্রী সর্বোচ্চ 2 মেয়াদে থাকতে পারবেন। দলনেতা, প্রধানমন্ত্রী এবং সংসদ সদস্য একই ব্যক্তি হতে পারবেন না। পার্লামেন্টের বিরোধী দল ছায়া ক্যাবিনেট গঠন করতে পারবে। এই ছায়া ক্যাবিনেটের বেশ কিছু কাজ আমরা তুলে ধরেছি। সরকারের সদিচ্ছা থাকলে সংস্কার ও বিচার দৃশ্যমান করেই নির্ধারিত সময়ে নির্বাচন দেওয়া সম্ভব বলে জানান এনসিপির সদস্য সচিব। সংস্কারকে অনিশ্চয়তার মধ্যে ফেলা হচ্ছে। আমরা মনে করি বাংলাদেশ রাষ্ট্রটিকে যদি ফেসিবাদী এবং স্বৈরতান্ত্রিক কাঠামো থেকে রক্ষা করতে হয়, তাহলে অবশ্যই মৌলিক সংস্কারের যে রূপরেখা সেটা বাস্তবায়ন করতে হবে। সংস্কার প্রশ্নে প্রাথমিক পর্যায়ে 15 মের মধ্যে সব দলের সঙ্গে আলোচনা শেষ করে দ্বিতীয় পর্যায়ের দিকে অগ্রসর হতে চায় ঐকমত্য কমিশন। বাস্তবায়নের মধ্য দিয়ে সামনের নির্বাচনের দিকে আমরা অগ্রসর হতে পারি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। রাখাইনের নতুন প্রশাসনের সর্বস্তরে রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব চায় বাংলাদেশ। জাতিসংঘের মাধ্যমে বিষয়টি আরাকান আর্মিকে জানানো হয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান। মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, নতুন আসা রোহিঙ্গাদের ঘর দেওয়ার বিষয়ে পরিবেশ ও পরিস্থিতি বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে। একই স্থানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ নিয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জোরের সাথে আরাকান আর্মিকে জানিয়েছি, তাদেরকে আমরা যে কয়েকটি কথা জাতিসংঘের মাধ্যমে জানিয়েছি, সেগুলো হচ্ছে আমরা আরাকান যে নতুন প্রশাসন তৈরি হচ্ছে তার সকল স্তরে রোহিঙ্গাদের দেখতে চাই। যদি সেটা তারা না করেন, এটা হবে এথনিক ক্লিনজিং বা জাতিগত নিধনের একটা নিদর্শন, যেটা আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না। আমি শুধু বলেছি যে আমরা আসলে চাই যে শান্তি বহাল থাকুক, আমরা উত্তেজনা প্রশমনে যে কোনো যেন ব্যবস্থা নেওয়া হয় এবং কোনো ধরনের কোনো উত্তেজনা বৃদ্ধিতে যেন কোনো ধরনের কোনো ঘটনা না ঘটে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা চাই যে আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান হয়। ভোরের সময় আরও থাকছে, বরেন্দ্র সেচ প্রকল্পে গভীর নলকূপের পানির বেশি দাম নেয়ার অভিযোগ বিপাকে কৃষক। খোঁড়া যুক্তি অপারেটরদের, ব্যবস্থা নেয়ার আশ্বাস কর্তৃপক্ষের। এবার ঈদুল আজহায় ছুটি থাকছে 10 দিন। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। একই ব্রিফে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, আগামী 1 সপ্তাহের মধ্যে কার্যকর হবে নতুন সাইবার সুরক্ষা আইন। মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ওই বৈঠকে সাম্প্রতিক নানা বিষয়ে আলোচনা হয়, নেওয়া হয় বেশ কিছু সিদ্ধান্ত।
বৈঠক শেষে বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম জানান, এবার পবিত্র ঈদ উল আজহার ছুটি 10 দিন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 5 জুন থেকে 10 জুন পর্যন্ত ছিল ঈদ উল আজহার ছুটি, কিন্তু দেখা যাচ্ছে যে ওয়েডনেসডে অ্যান্ড থার্সডে, যেটা জুন 11 এবং 12, এবং অনেক ক্ষেত্রেই সেইটাকে ছুটি ঘোষণা করে মোট 10 দিন ছুটি, যার ফলে যেটা 11-12 হওয়াতে আপনার 13-14 তারিখ উইকেন্ড, তাহলে মোট ঈদ উল আজহার ছুটি হবে 10 দিন। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, আগামী 1 সপ্তাহের মধ্যে কার্যকর হবে নতুন সাইবার সুরক্ষা আইন। আগের আইনের 9টি ধারা বাতিল করা হয়েছে। আগের সব মামলা স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে বলেও জানান আসিফ নজরুল। প্রথমবারের মতো ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। দেশে প্রথমবারের মতো অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে। আগের যে আইনটা ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সেখানকার 9টা ধারা বাতিল করা হয়েছে এবং এই 9টা ধারায় ছিল কুখ্যাত ধারা। এই ধারাগুলোতে 95% মামলা দায়ের হয়েছিল। এই মামলাগুলো এখন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এই সপ্তাহের মধ্যে এটা চূড়ান্তভাবে প্রয়োগ হয়ে যাবে। যুব ও এলজিইডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, জাতীয় যুব উদ্যোক্তা নীতিমালার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে, যার মাধ্যমে তরুণদের উদ্যোক্তা বানাতে কাজ করবে সরকার। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ 5 পেয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হয়েছে প্রায় 2 লাখ শিক্ষার্থী। ভর্তির সুযোগ পাওয়া তো দূরের কথা, ন্যূনতম পাশের নম্বরও তুলতে পারেনি মানবিক ও বিজ্ঞান ইউনিটের 90%। বিশেষজ্ঞরা বলছেন, অটোপাস ও সংক্ষিপ্ত সিলেবাসে ফলাফল কেন্দ্রিক পড়াশোনার কারণে জিপিএ 5 পেলেও প্রতিযোগিতায় ছিটকে পড়ছে শিক্ষার্থীরা। আর যুগোপযোগী কারিকুলাম প্রণয়নের পাশাপাশি সমস্যা উত্তরণের উপায় খুঁজছে বোর্ড। শাকির আহমেদের রিপোর্ট। 2001 সালে এসএসসি আর 2003 সালে এইচএসসি পরীক্ষায় চালু হয় জিপিএ পদ্ধতি। প্রথম বছর সারা দেশে মাত্র 76 জন জিপিএ 5 পেয়েছিলেন। তবে সবশেষ এসএসসির ফলাফলে সর্বোচ্চ এই গ্রেড অর্জন করেছেন 1,82,129 জন শিক্ষার্থী। 2 দশকের ব্যবধানে জিপিএ 5-এর এমন ছড়াছড়ি খুশির সংবাদ হলেও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্তরা কতটুকু যোগ্যতার স্বাক্ষর রাখতে পারছেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সামনে আসে বেশ কিছু হতাশাব্যঞ্জক চিত্র। 2024-25 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের পাশাপাশি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এই 2 ইউনিটে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে জিপিএ 5 পাওয়া 1,33,561 জন পরীক্ষায় অবতীর্ণ হন। এর মধ্যে 1,21,000 জিপিএ 5 পাওয়া শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। উভয় ইউনিটে অকৃতকার্যের হার 90% বেশি। বিশেষজ্ঞরা বলছেন, বিগত সরকারের সময়ে শিক্ষার মানের তুলনায় ফলাফলকে গুরুত্ব দেয়া, উত্তরপত্র মূল্যায়নে শিথিলতা দেখানো, নম্বর বাড়িয়ে দেওয়ার প্রবণতার ফলে শিক্ষার্থীরা ভালো ফলাফল করেও প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছিটকে পড়ছে। শিক্ষণ ঘাটতি আছে, তার প্রভাব কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। করোনার সময় যে শিক্ষণ ঘাটতি ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দেখেন 95%-এর মতো তারা আমাদের যে প্রত্যাশিত স্কোর সেটি পায়নি। তারা অ্যাটলিস্ট তারা পাস নম্বরটাও পেতে সক্ষম হয়নি। এটা কিন্তু দুটো প্রভাবের উপর, একটা হলো করোনা আর একটা হলো আমাদের যে শর্ট সিলেবাস পরীক্ষা নেওয়া, প্লাস হলো যে আমরা অটো পাসের যে তার ফল কিন্তু আমরা শিক্ষণ ঘাটতি দেখতে পাচ্ছি। আর চলতি বছর নম্বর বাড়িয়ে দিয়ে পাশের হার ও জিপিএ 5 বাড়ানোর প্রবণতা থেকে সরে এসে প্রকৃত মাপকাঠিতে দক্ষতা নির্ণয়ের কথা জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। গ্রেস দেওয়া, প্রশ্নের হলে সুবিধা পাওয়া, উত্তরপত্র মূল্যায়নে বিশেষ নির্দেশনা দেওয়া, যেখানে নম্বর দেওয়া, তার পার্সেন্টেজ বাড়াতে হবে। 90 আপ, 97, 95 এই যদি এক একটা বোর্ডের পার্সেন্টেজ হয়। ফলাফলের পাশাপাশি শিক্ষার মান, শিক্ষার্থীর কাঙ্ক্ষিত যোগ্যতা ও দক্ষতা নিশ্চিতে যুগোপযোগী কারিকুলাম ও বাস্তবসম্মত মূল্যায়ন পদ্ধতি প্রবর্তনের পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। প্রকৃত হারটা কত সেটা দেখার জন্য আমরা বোর্ডের যেটা দায়িত্ব সেখানে সেই অংশটা আমরা পালন করছি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ থেকে বৈধ পথে কর্মী নিতে সমঝোতা স্মারক সই করল ইতালি। মঙ্গলবার সকালে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা স্মারকে সই করেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা।
এ সময় জর্ডান ও সৌদি আরবে কোনো জরিমানা ছাড়া অবৈধ নারী অভিবাসীরা বৈধ হওয়ার সুযোগ পাবেন বলেও জানান তিনি। অবৈধ পথে ইতালি প্রবেশ করতে গিয়ে দুর্ঘটনায় অভিবাসন প্রত্যাশী বাংলাদেশিদের প্রাণ হারানোর উদাহরণ আছে অনেক। কখনো পড়তে হয় দালাল চক্রের খপ্পরেও। এদিকে দেশটিতে আগামী 1 দশকে কর্মক্ষম জনগোষ্ঠী কমবে অন্তত 30 লাখ। এমন বাস্তবতায় বৈধ পথে যাওয়ার সুযোগ তৈরিতে বাংলাদেশ ও ইতালির মধ্যে প্রথমবারের মতো সই হল সমঝোতার স্মারক। মঙ্গলবার সকালে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এই চুক্তি সই হয়। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অভিবাসন নীতিতে দুই দেশের পারস্পরিক বন্ধুত্ব ও সহযোগিতাপূর্ণ মনোভাব বজায় থাকবে। আমরা আশা করব অভিবাসন প্রত্যাশীরা বৈধ প্রক্রিয়া অনুসরণ করবে। বাংলাদেশের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে। প্রবাসী কল্যাণ উপদেষ্টা জানিয়েছেন, অবৈধ অভিবাসন বন্ধের পাশাপাশি চুক্তি অনুযায়ী ইতালির ভিসা সহজ করা ও শিক্ষার্থীদের বৃত্তি সুবিধা বাড়ানো হবে। এই যে অবৈধ পথে আমাদের অভিবাসীরা গিয়ে আপনার প্রাণনাশের ঝুঁকির মধ্যে পড়তো, সেখানে বৈধ পারিশ্রমিক পেত না, মাঝে মাঝে গ্রেফতার হতো, চলে আসতে হতো, এই সমস্ত যন্ত্রণা আশা করি অনেকাংশে উপশম হবে। এ সময় জর্ডান ও সৌদি আরবে কোনো জরিমানা ছাড়া অবৈধ নারী অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগের কথা জানান উপদেষ্টা। কোনো নারী কর্মী যদি নিজের থেকে গিয়ে বলে যে আমার এখন বৈধভাবে থাকার আর স্কোপ নাই, আমাকে বৈধকরণ করা হোক, নিজের থেকে যদি গিয়ে বলে, তাহলে তাকে 1 টাকাও জরিমানা দিতে হবে না। কিন্তু পুলিশ যদি অভিযান চালিয়ে কাউকে দেখে যে অবৈধভাবে আছে, তখন তাকে হেভি পেনাল্টি দিতে হবে। ভবিষ্যতে ইউরোপের আরও দেশের সঙ্গে চুক্তির পরিকল্পনার কথা চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয়। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। সরকারের ঘোষণা অনুযায়ী ব্যান্ডউইথ কেনা এবং সঞ্চালনে খরচ কমেছে মোবাইল অপারেটরদের, অথচ গ্রাহককে ডাটা কিনতে হচ্ছে আগের দামেই। কারণ হিসেবে মোবাইল অপারেটররা বলছে, সরকারের ঘোষণা মেনে বৃহৎ 2 প্রতিষ্ঠান সামিট এবং ফাইবার অ্যাট হোম তাদের ক্ষেত্রে কোনো খরচ কমায়নি। এর সত্যতা স্বীকার করেছে সামিট। তবে ফাইবার অ্যাট হোম বলছে, ব্রডব্যান্ড ও মোবাইল উভয় সেবায় খরচ কমানো হয়েছে। শুভ খানের রিপোর্ট। দেশের 13 কোটি ইন্টারনেট গ্রাহকের কথা মাথায় রেখে গেল 22 মার্চ ব্যান্ডউইথের দাম 10% কমায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি। এরপর আন্তর্জাতিক গেটওয়ে স্তরে ব্যান্ডউইথের দাম 10% এবং সঞ্চালন পর্যায়ে 15 থেকে 20% খরচ কমানোর ঘোষণা দেয় এ খাতের বৃহৎ 2 বেসরকারি প্রতিষ্ঠান সামিট এবং ফাইবার অ্যাট হোম। 3 স্তরে খরচ কমায় মোবাইল অপারেটরদের ইন্টারনেটের দাম কমাতে বারবার তাগাদা দিচ্ছে সরকার, তাতে সাড়া নেই। আগের দামেই মোবাইল ডাটা কিনতে হচ্ছে গ্রাহকদের। উইকলি একটা প্যাকেজ ব্যবহার করতাম, সেটার দাম 4 বার বেড়েছে। এখন আমি ওই প্যাকেজটা ব্যবহার করছি না, এখন অন্য একটা প্যাকেজ ব্যবহার করছি। টাকাটা যদি একটু কমানো হতো তাহলে মনে হয় সবার জন্যই ভালো হতো আর কি। অপারেটর সূত্র বলছে, আইআইজি পর্যায়ে প্রতি এমবিপিএস ব্যান্ডউইথে বিটিআরসি নির্ধারিত দাম 350 টাকা হলেও আইএসপিরা কেনে 200 টাকায়, আর মোবাইল অপারেটররা কেনে 150 থেকে 160 টাকায়। ব্যান্ডউইথ কেনা কিংবা সঞ্চালনে ফাইবার অ্যাট হোম ও সামিটের দাম কমানোর ঘোষণার 2 সপ্তাহ পার হলেও মোবাইল অপারেটরদের খরচের কোনো হেরফের হয়নি। কমাচ্ছে দাম বা এটা কিন্তু আমরা এখনো পাইনি। এটা যখন পাবো তখন না বুঝতে পারবো কি করা যায়। ঘোষণার কথা শুনেছি, বাট আমরা সে ধরনের কোনো কমিউনিকেশনস কিন্তু এখনো পাইনি। এখন সেটার উপর বেসিস করে আমি কি কিছু ডিক্লেয়ার করতে পারবো? অপারেটরদের বক্তব্যের সত্যতা মিলল সামিট কমিউনিকেশনসের বিবৃতিতে। প্রতিষ্ঠানটি বলছে, মোবাইল নয়, শুধু ব্রডব্যান্ড সেবায় ব্যান্ডউইথ এবং সঞ্চালন খরচ কমানো হয়েছে। তবে ফাইবার অ্যাট হোম বলছে, ব্রডব্যান্ড এবং মোবাইল সেবায় কার্যকর হয়েছে নতুন দর। যখন ঘোষণা দিয়েছি তখন থেকে আমরা কার্যকর শুরু করেছি আর কি। শুধু মোবাইল না, এক্সেস লেয়ারে যারা আমাদের কাস্টমার, যারা মানে আইআইজি, আইটিসি এবং এনটিটেনের কাস্টমার, তারা অবশ্যই সুবিধা পাচ্ছে। বিটিআরসি বলছে, এ বিষয়ে কাজ চলছে। দেশের এখনো 90% মানুষ মোবাইল ইন্টারনেটটা ব্যবহার করে, মোবাইল ব্রডব্যান্ড যেটাকে বলি, ওইটার প্রাইসও কমাতে হবে, সেটা নিয়েও আমরা কাজ করছি। দেশে ব্যান্ডউইথ আমদানি করে 7টি আইটিসি প্রতিষ্ঠান, পাইকারিভাবে তা বিক্রি করে 34টি আইআইজি অপারেটর, আর ফাইবার সেবা দেয় 6 প্রতিষ্ঠান। এই 3টি সেবাই দেয় সামিট এবং ফাইবার অ্যাট হোম। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে, বাণিজ্যিক ভবনে নেই পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা, বাধ্য হয়ে সড়কেই রাখতে হচ্ছে গাড়ি, লেগেই থাকে যানজট। অতিষ্ঠ রাজশাহীবাসী, কর্তৃপক্ষের উদাসীনতাই দায়ী। রাজশাহীর সিটি হাটের ইজারা 3 কোটি থেকে বেড়ে দাঁড়িয়েছে 17 কোটি টাকা, সঙ্গে বেড়েছে অন্য হাটের ইজারাও।
বিনিয়োগে সেই টাকা তুলতে ইজারাদারদের টানাটানিতে বিপাকে পড়েছে পশু বিক্রেতারা। সপ্তাহের একই দিনে দামকুড়া ও সিটি হাট বসায় নিজেদের হাটে বিক্রেতা টানতে সড়কে অবস্থান নিচ্ছেন দুপক্ষের ইজারাদারদের লোকজন। এতে জটলা সহ তৈরি হচ্ছে উত্তেজনাকর পরিস্থিতি। ঈদুল আজহার আগে এমন পরিস্থিতিতে শঙ্কিত খামারি, ক্রেতা ও ব্যবসায়ীরা। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার রিপোর্ট। 4 মে রাজশাহীর গোদাগাড়ি ও কাকনহাট থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত এবং পবাদারুষা সড়কে অন্তত 15টি স্থানে দামকুড়া ও সিটি পশুহাটের ইজারাদারদের লোকজন অবস্থান নেয়। গরু, মহিষবাহী গাড়িগুলোকে তাদের নিজ নিজ হাটে নিতে বাধ্য করেন। এতে সড়কে তৈরি হয় জটলা ও উত্তেজনাকর পরিস্থিতি। এলাকাবাসী বলছেন, গত 3 দশক আগে রাজশাহীর গোদাগাড়ির মহিষাল বাড়ি ও পবার দামকুড়া ছিল জমজমাট পশুহাট। 2001 সালে রাজশাহী নগরীতে চালু হয় সিটি হাট। 3টি হাটই বসে রোববার ও বুধবার। সপ্তাহের একই দিনে হাট হওয়ায় আওয়ামী লীগের শাসনামলে প্রভাবশালী সিন্ডিকেট নামমাত্র মূল্যে ইজারা নিয়ে মহিষাল বাড়ি ও দামকুড়ায় গরু মহিষ তোলা বন্ধ করে দেয়। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দামকুড়া হাট মোহাম্মদ শাহজাহান আলী এবং মহিষাল বাড়ি ও সিটি হাটের ইজারা পেয়েছেন শওকত আলী সহ কয়েকজন। ভিন্ন ব্যক্তিরা ইজারা নেয় দুপক্ষই নিজেদের হাটে পশু টানতে মরিয়া। এর আগে যে হাট হয়েছে আপনার, সেটা হয়তো কাগজ বিক্রি করার লেগে এগুলোর লেগে মনে করেন পার্টি আছে না এখানে। হাট মালিকেরাই হাটটাকে ধ্বংস করেছে, মানে ওনারাই লিয়া ওরাই কিনা বেচা করতো। এই কারণে ধরেন কি যে দায়িত্বে ছিল সে দায়িত্ব ওরা ঠিক মতো বহন করতে পারে। আমরা সরকার কাছে অতি দ্রুত দাবি জানাচ্ছি যে এই হাটটা যেন আবার প্রাণ ফিরে পায়। সড়ক থেকে জোর করে পশুবাহী গাড়ি নেয়া নিয়ে ইজারাদাররা পাল্টাপাল্টি অভিযোগ করেছেন স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। যার গরু সেখানে যাক, আমার আপত্তি নাই, কিন্তু তারাই তো গরু ঘেরছে যখন, তখন তো আমাকে তো প্রতিরোধ করতেই হবে। তাই আমি প্রতিরোধ করতে যাচ্ছি। ক্ষয়ক্ষতির উপর পড়ে যাচ্ছে, দুটানা ভেতরে পড়ে যাচ্ছে। এটার বিষয়ে আমরা তো আপনার প্রশাসনের কাছে আমরা যাবো এই বিষয়ে। দুই পক্ষের বাড়াবাড়ি নিয়ন্ত্রণ ও হাটের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। এই সমস্যাটা যাতে ভবিষ্যতে আরো গভীরভাবে দানা না বাঁধে, এটার জন্য হলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা অবগত করা হয়েছে। 1 বছরের জন্য ইজারা মূল্য, ভ্যাট ও আয়কর মিলে মহিষাল বাড়ি 56 লাখ, দামকুড়া 1.5 কোটি, সিটিহাট 17 কোটি টাকায় ইজারা নিয়েছেন ইজারাদাররা। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপের অপারেটররা নানা অজুহাতে কৃষকদের কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়েও বেশি নিচ্ছেন সেচের পানির দাম। ফসল ফলাতে অনেকটা বাধ্য হয়ে বাড়তি দামে সেচের পানি নিচ্ছেন চাষিরা। অপারেটররা অতিরিক্ত টাকা নেয়ার কথা স্বীকার করলেও জানান নানা অজুহাতের কথা। অবশ্য অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানান বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্বশীলরা। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ইমামগঞ্জ গ্রামের কৃষক এন্তাজ আলী 8 বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছেন তিনি। কিন্তু বোরো মৌসুমের শুরুতেই বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপের অপারেটর নিয়োগ নিয়ে দেখা দেয় জটিলতা। এতে সময়মতো জমিতে সেচ দিতে না পারায় কমেছে উৎপাদন। তার অভিযোগ, সেচের পানি নিতে গুনতে হয়েছে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা। পানি পাইনি, কম পাইছি দ্বীপের। দ্বীপের পানির স্কিমের দাম বেশি, বুঝছেন। আর ধান আমাদের জমিতে 16 আনা হয়নি, কম হয়েছে, তাতে আমাদের লস। শুধু রাজশাহী নয়, একই অবস্থা নওগাঁ, নাটোর, বগুড়া, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ সহ বিভাগের সব জেলায়। বরেন্দ্র অঞ্চলে প্রতি বছরই পানির স্তর নিচে নেমে যাওয়ায় সেচের পানির তীব্র সংকট দেখা দেয়। এ কারণে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ প্রায় 9000 গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে কৃষকদের সেচের পানি সরবরাহ করে। তাদের বেঁধে দেয়া রেট অনুযায়ী প্রিপেড কার্ডের মাধ্যমে প্রতি ঘন্টায় সেচের জন্য খরচ হয় 125 টাকা। কিন্তু গভীর নলকূপের অপারেটররা নানা অজুহাতে কৃষকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন বাড়তি টাকা। অভিযোগ আছে, অপারেটররা বিঘা প্রতি 500 থেকে 1000 টাকা বেশি নিয়ে চুক্তিভিত্তিতে সেচের পানি দিচ্ছেন। 500 টাকাটা কিসের নিল বুঝছে, আমরা ডিপ চালাচ্ছি, অনেক অজুহাত দেখায় যে ডিপ টাকা দিলে মেলার কমই ঝামেলা। আমি যদি আগে টাকা দিতে আমার পানি আগে গেল, আমি যদি পরে টাকা দিতে পরে সিরিয়াল পাবো আমি পানির। আমার থেকে যেটা ভাই চাবে আমরা সেটা দিতে বাধ্য, সরকার রেট অনুযায়ী কোনো ইয়ে নাই। বরেন্দ্র অঞ্চলের গভীর নলকূপের দায়িত্বে থাকা অপারেটররা অতিরিক্ত টাকা নেয়ার কথা স্বীকার করলেও জানান নানা অজুহাতের কথা। ডিপ ঠিক বাবদ টাকা নেওয়া হয়েছে, আপনার 200 টাকা করে বিঘা প্রতি নেওয়া হয়েছে। আপনার ওই মিটার নষ্ট হয়ে গেছিলো, মিটার ঠিক করা হয়েছে। আর আপনার ওই এর আগে আপনার তার পড়ে গেছিলো, বাবদ টাকা নেওয়া হয়েছে। কৃষকরা এটা তার নিজস্ব কার্ডে পানি দিচ্ছে, আমরা ড্রাইভার হিসেবে এখানে সিরিয়াল দিচ্ছি।
সিরিয়ালে ঘন্টা প্রতি তারা আমাদেরকে 10 টাকা করে দেয়। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানায় কর্তৃপক্ষ। কেউ বেশি যদি সেচ চার্জ নেওয়ার চিন্তা ভাবনা করে সঙ্গে সঙ্গে তারা আমাদেরকে জানায় এবং আমরা বরেন্দ্র গভর্নর কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা সেই স্পটে যেয়ে সেই প্রবলেমটা আমরা সমাধান করার চেষ্টা করি। এই অঞ্চলে প্রায় 5 লাখ কৃষকের 3 লাখ হেক্টর জমিতে সেচের পানি সরবরাহ করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দেশের 13তম সিটি কর্পোরেশন হতে যাচ্ছে বগুড়া পৌরসভা। স্থানীয় সরকার বিভাগ এরই মধ্যে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে। স্থানীয় প্রশাসন বলছে, গণবিজ্ঞপ্তি প্রকাশের পর যাচাই বাছাই শেষে দ্রুতই জারি হবে প্রজ্ঞাপন। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট। ৭০ বর্গ কিলোমিটার আয়তনের বগুড়া পৌরসভায় 21টি ওয়ার্ডে 10 লাখ মানুষের বসবাস। শিল্প কারখানা, মেডিকেল কলেজ, তারকামানের হোটেল, আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম ও চলাচল উপযোগী বিমানবন্দর রয়েছে এ জেলায়। এছাড়া সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা বিধিমালা 2010 অনুযায়ী জনসংখ্যা ও বার্ষিক আয়ের সব শর্ত পূরণ করেছে বগুড়া পৌরসভা। সর্বশেষ গত 28 এপ্রিল বগুড়া সদর ও শাহজাহানপুর উপজেলার 57টি মৌজার নাম, জেল নম্বর, ডাক নম্বর সহ বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নতি করতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসন। বগুড়া পৌরসভাকে প্রজ্ঞাপন জারি করে দ্রুত সিটি কর্পোরেশন করার দাবি এলাকাবাসীর। বগুড়া যখন সিটি কর্পোরেশন হয়ে যাবে, আমি তখন মনে করি যে আমাদের নারী উদ্যোক্তার জন্য তো বটেই, সাধারণ মানুষদের জন্য অনেক সুযোগ সুবিধা এখানে আমরা পাবো। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান চলে আসবে এখানে। তখন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে যদি সরকার ট্যাক্স নেয়, তাহলে আমার মনে হয় জনগণের উপরে কিছুটা হলেও কমবে এবং রাস্তাঘাট প্রশস্ত হবে, তখন আরও আমাদের ব্যবসায় প্রসার ঘটবে। বিভিন্ন ছোট ছোট শহরগুলোও সিটি কর্পোরেশন রূপান্তরিত করলেও বগুড়াকে তারা করেনি। এটা অনেকটা প্রতিহিংসামূলকভাবেই আমরা ইতিমধ্যে শুনেছি, এটা গণশুনানিও হবে এবং আমরা জামাতের পক্ষ থেকেও আমাদের নিজস্ব কিছু প্রস্তাবনাও আছে। অর্থনৈতিক বলেন, রাজনৈতিক বলেন, ভৌগোলিক অবস্থান বলেন, শিল্প, খাদ্যশস্য, সর্বদিক থেকেই বগুড়া অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থানীয় প্রশাসন বলছে, গণবিজ্ঞপ্তি প্রকাশের পর যাচাই বাছাই করে দ্রুত জারি হবে প্রজ্ঞাপন। পৌরসভার যত নাগরিক আছে তাদের মতামত বা কোনো আপত্তি যদি থাকে তাহলে লিখিত আকারে মাননীয় জেলা প্রশাসক স্যারের নিকট দাখিল করবেন এবং সেটার শুনানি অন্তে নিষ্পত্তি করা হবে এবং নিষ্পত্তি শেষে আমরা সেটা সামারি আকারে মিনিস্ট্রিতে পাঠিয়ে দিব। এটি একটা ঐতিহ্যবাহী জেলা, কুণ্ড সিভিলাইজেশনের। এখানে আপনার ভৌগোলিকভাবে এবং বাণিজ্যিকভাবে দুটোই এটা গুরুত্বপূর্ণ একটা জেলা। তো সেই সব কিছু বিবেচনা করে আমরা এটা সিটি কর্পোরেশন করার জন্য প্রস্তাব দিই। 1876 সালের 1 জুলাই 9টি ওয়ার্ড নিয়ে গঠিত হয় বগুড়া পৌরসভা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। রাজবাড়ীর বালিয়াকান্দিতে গড়াই নদী থেকে ড্রেজার ও এক্সকেভেটর দিয়ে অবৈধভাবে বালু তোলার মহোৎসব চলছে। এতে হুমকির মুখে পড়েছে নদী তীরবর্তী বাড়িঘর ও ফসলি জমিসহ নানা স্থাপনা। প্রতি বছরই নতুন করে বাড়ছে ভাঙনের পরিধি। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীরা ক্ষমতার অপব্যবহার করে বালু তুলে বিক্রি করছেন, আর ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। আশিকুর রহমানের রিপোর্ট। গড়াই নদী থেকে অবৈধ ড্রেজার মেশিন ও এক্সকেভেটর দিয়ে তোলা হচ্ছে বালু, ট্রাকে করে তা নেওয়া হচ্ছে অন্যত্র। এ চিত্র রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ও জামশাপুর মৌজার। এলাকাবাসীর অভিযোগ, বালুমহাল না থাকলেও ক্ষমতার অপব্যবহার করে বালু তুলছেন প্রভাবশালীরা। ভাঙন কবলিত ওই এলাকা থেকে বালু তোলায় প্রতি বছরই বাড়ছে ভাঙনের পরিধি। নদীগর্ভে বিলীন হচ্ছে ভাঙন রোধে ফেলা পানি উন্নয়ন বোর্ডের লাখ লাখ টাকার বালু ভর্তি জিও ব্যাগ। নদীর থেকে বালুটা নিচ্ছে, এটা সম্পূর্ণ অবৈধ। কেউ কিছু বলতেছে না, আমরা এমনি ভাঙনকৃত মানুষ, তারপরে বালু কাটার কারণে আরো আতঙ্কিত থাকি যে কখন যিনি ভাঙে চলে যাবেন। ইউনিয়ন ভূমি কর্মকর্তা বলছেন, মাগুরার শ্রীপুর উপজেলার ঘোষিয়াল বালুমহাল ইজারা নিয়ে বালিয়াকান্দির সীমানায় এসে বালু তুলছে প্রভাবশালীরা। আমরা সরেজমিনে গিয়ে দেখতে পাই যে তারা বালুমহালটি যেখান থেকে কার্যক্রম চলমান রেখেছে সেটা আমাদের মধ্যেই পড়ে, জামশাপুরের মধ্যেই পড়ে, আমাদের নারো ইউনিয়নেরই জায়গা। অবৈধভাবে বালু তোলা বন্ধের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। অতি দ্রুত শক্ত ব্যবস্থা নিব আমরা, জরিমানা সহ অন্যান্য যা আমাদের করার এগুলো আমরা করি। গড়াই নদীর নারুয়া ও জামশাপুর মৌজা থেকে দৈনিক গড়ে অন্তত 50,000 ঘনফুট বালু তোলা হচ্ছে।
আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। বর্ষা মৌসুমের আগেই শেষ হয়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরের রাউতানা বাঁধের পুনর্নির্মাণ কাজ। স্বল্প উচ্চতার এই বাঁধের জন্য বন্যার পানি থেকে রক্ষা পাবে সিরাজগঞ্জ, নাটোর ও পাবনার ৭ উপজেলার প্রায় ৬৩,০০০ হেক্টর ফসলি জমি। প্লাবনের হাত থেকে পাকা ধান রক্ষা পাওয়ায় চিন্তামুক্ত হয়েছে কৃষক। সংশ্লিষ্টরা বলছেন, হঠাৎ করে পানি বৃদ্ধি পেলেও তা ফসলের ক্ষতি করতে পারবে না। অমৃত সেনের ছবিতে রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট। এক পাশে বড়াল নদী, অন্য পাশে বিস্তীর্ণ ফসলের মাঠ। নদীতে ধীরে ধীরে পানিও বাড়ছে। ফসলের মাঠে যেন পানি ঢুকতে না পারে সেজন্য নির্মাণ করা হয়েছে বাঁধ। সিরাজগঞ্জ, নাটোর ও পাবনা জেলার কৃষকদের ধান বন্যার হাত থেকে রক্ষায় প্রতি বছর সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রাউতারায় স্বল্প উচ্চতার বাঁধ পুনর্নির্মাণ প্রকল্প গ্রহণ করে পানি উন্নয়ন বোর্ড। এরই মধ্যে শেষ হয়েছে নির্মাণ কাজ। এর ফলে সিরাজগঞ্জ সহ পাশের 3টি জেলার 7 উপজেলার প্রায় 63,000 হেক্টর জমির পাকা ধান আগাম বন্যার হাত থেকে রক্ষা পাচ্ছে। এখন নির্বিঘ্নে সোনালী ফসল কেটে ঘরে তুলতে পারবেন কৃষক। বাদ দিলে তাহলে আমরা এই ধানটা তলায় না, আমরা সুস্থ হলে কাইটে উঠতে পারি। বর্তমান জোয়ার আইছিল, জোয়ারটা হেঁটে গেছে। আমরা এই তেলে খুব খুশি হয়েছে। এখন আমার ধান এখনো কাঁচা রয়েছে। যে পানির চাপ দিছিল, যদি বাঁধটা না থাকতো অনেক লাল খাল ধান তোলা যেত। রাউতারা বেড়িবাঁধ আপনার পানির আমাদের ফসলের জমির জন্য খুবই উপকার। কৃষি বিভাগ বলছে, সঠিক সময় রাউতারা বাঁধটি পুনর্নির্মাণের ফলে কৃষকদের উৎপাদিত ফসল বন্যার ক্ষতি থেকে রক্ষা পাবে। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, হঠাৎ করে নদীতে পানি বৃদ্ধি পেলেও তা ফসলের ক্ষতি করতে পারবে না। বড় মৌসুমে এই কৃষকদের যে বড় আবাদটা হয় এবং এই বড় আবাদটা যাতে তারা নির্বিঘ্নে ঘরে তুলতে পারে, সেক্ষেত্রে এই বাঁধের কিন্তু সুষ্ঠু সংরক্ষণ প্রয়োজন। যে হাইটে আমরা বাঁধ এবং যে ডিজাইন মোতাবেক বাঁধ আমরা তৈরি করছি, এখানে কোনো সমস্যা হবে না এবং লোকজন নির্বিঘ্নে এখানে ধান কর্তন করতে পারবে। 2024-25 অর্থ বছরে রাউতারা বাঁধের পুনর্নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে প্রায় 2,52,00,000 টাকা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। রাজশাহীর বাণিজ্যিক ভবনগুলোতে নেই পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা। বাধ্য হয়ে সড়কেই যানবাহন রাখতে হয় ভবন ব্যবহারকারীদের। এ কারণে নগরীতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। নগর পরিকল্পনাবিদরা বলছেন, নীতিমালা না মানা ও কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই পার্কিং ছাড়া বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ হচ্ছে। আব্দুল সালামের ছবিতে শাহিন আলমের রিপোর্ট। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের আরডিএ মার্কেটে দোকান রয়েছে প্রায় 700টি। প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ কেনাকাটা করতে আসেন। মার্কেটের পেছনের দিকে নামকাওয়াস্তে গ্যারেজ থাকলেও তা ব্যবহার হয় না। সামনের সড়কে যানবাহন রাখায় সৃষ্টি হচ্ছে যানজট। একই অবস্থা রাজশাহীর অন্য মার্কেটগুলোর। বেশিরভাগের নেই পার্কিং সুবিধা। ক্রেতারা বাধ্য হয়ে সড়কের উপর যানবাহন পার্কিং করছেন, আর যানজটের ভোগান্তি পোহাচ্ছে নগরবাসী। এখানে আশপাশে পার্কিং করার জায়গায় তো নাই, এলাকায় রাস্তার ধারে এখানে রাখতে হয়। রাস্তাঘাটে যে দোকানগুলা বসেছে, যার কারণে আমাদের মেন রোডে উঠতে হচ্ছে হাঁটার জন্য। রাস্তার মাঝখানে রিক্সা দাঁড়িয়ে যাবে, বাইক দাঁড়িয়ে যাবে, আমাদের রাস্তা চলাচলের সমস্যা হয়। নগরবাসীরা বলছেন, বাণিজ্যিক ভবন নির্মাণের অনুমতি নেওয়ার সময় পার্কিং বাধ্যবাধকতা থাকলেও সেটি মানা হয় না। আবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখভাল করেন না। অপরিকল্পিত নগরায়নের কারণে নগরীর এমন বেহাল দশা। গ্যারেজের সময় গাড়ি রাখে না, যে যেখানে পাচ্ছে সেখানে গাড়ি রেখে দিচ্ছে। গাড়ি ঘোড়া দাঁড় করে থাকার কারণে রাস্তার মধ্যে একটা গ্যাঞ্জাম সৃষ্টি হচ্ছে। রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে বেশি, মানে হঠাৎ করে রিক্সা ধাক্কা লাগলো, পড়ে গেল। নগর পরিকল্পনাবিদরা বলছেন, নীতিমালা না মানা ও কর্তৃপক্ষের উদাসীনতার কারণে পার্কিং ছাড়া বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ করা হচ্ছে। কমার্শিয়াল বিল্ডিংগুলোর জন্য বলে দেওয়া আছে যে অবশ্যই তাদের নিজস্ব পার্কিং ফ্যাসিলিটি থাকতে হবে, আন্ডারগ্রাউন্ড হোক অথবা সেটা তাদের সারফেস পার্কিংও হতে পারে, সেটা বলে দেওয়া আছে। সেই স্ট্যান্ডার্ড যদি মেনটেন করা হয় তাহলেই কিন্তু এই সমস্যা এড়ানো সম্ভব হবে। অনেক সময় ভবন নির্মাণ করার সময় অথবা করার পরে ব্যত্যয় করে তাদের আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করে। এই জাতীয় অভিযোগ কখনো কখনো আমাদের কাছে আসে। আমরা এই অভিযোগগুলো দূর করার জন্য ম্যাজিস্ট্রেটের নির্দেশে, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করি। বাণিজ্যিক ভবন নির্মাণের সময় সিটি কর্পোরেশন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের কাছ থেকে অনুমতি নিতে হয়। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী। মাত্র একজন অস্থায়ী চিকিৎসক ও কিছু অস্থায়ী জনবল দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে পাবনার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসা সেবা। জেলার প্রাচীনতম এই হাসপাতালে জনবল কাঠামো ও চিকিৎসা পদ্ধতি আধুনিকায়ন না হওয়ায় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। সবুজ মোল্লা রিপোর্ট।
প্রান্তিক পর্যায়ে প্রসূতি সেবা দিতে পাবনার পৌর এলাকার গোবিন্দা মহল্লায় প্রতিষ্ঠা করা হয় মা ও শিশু কল্যাণ কেন্দ্র। কিন্তু ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত সরকারি এই হাসপাতালটির ভাগ্য বদলায়নি আজও। স্থানীয়ভাবে ডেলিভারি হাসপাতাল নামে পরিচিত এই হাসপাতালটিতে স্থায়ী পদ রয়েছে 7টি। তার মধ্যে প্রহরী, পরিচ্ছন্ন কর্মী ও নিরাপত্তা কর্মী 3 জন। সেবাকর্মীদের কোনো পদেই স্থায়ী লোকবল নেই, শুধু একজন চিকিৎসক রয়েছেন অতিরিক্ত দায়িত্বে। এতে মিলছে না প্রত্যাশিত চিকিৎসা সেবা। এক সময় এই হাসপাতালটিতে মাসে 300টির বেশি নর্মাল ডেলিভারি হতো। বর্তমানে জনবল ঘাটতি থাকার কারণে চিকিৎসা সেবা নিতে আসছেন না বেশিরভাগ মানুষ। এতে ডেলিভারির সংখ্যা বর্তমানে দাঁড়িয়েছে প্রায় 50টি। শিশু বিশেষজ্ঞ পদ না থাকায় ঝুঁকির মুখে সেবা প্রত্যাশীরা। গুরুত্বপূর্ণ আল্ট্রাসোনোগ্রাম মেশিনও নেই। আরেকটা ডাক্তার হলে ভালো হয়। একজন ডাক্তার উনি কতটিকে দেখবে? চিকিৎসক থাকে না সবসময় এবং ঔষধের ঘাটতি আছে। আমাদের স্টাফ খুবই কম এখানে, রোগীর থেকে স্টাফ কম। একজন শিশু ডাক্তার হলে আমাদের সবচেয়ে বেশি ভালো হয়, আর সার্বক্ষণিক ডাক্তার লাগবে আমাদের। হাসপাতালটিতে পর্যাপ্ত জনবল না থাকায় জেলার সদর হাসপাতালে পাঠানো হয় রোগীদের, জানালেন অতিরিক্ত দায়িত্বে থাকা চিকিৎসক। ডেলিভারির পর কিছু বাচ্চা যেগুলো সমস্যা হয় সেগুলো দেখানোর জন্য আমাদেরকে সদরে রেফার করতে হয়। যদি এখানে একজন পেডিয়াট্রিশিয়ান ডাক্তার যদি থাকতো তাহলে তাদেরকে রেফার করা লাগতো না, তারা এখানে সেই সার্ভিসটা নিতে পারতো। পাবনা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে 30টি শয্যা রয়েছে। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন মাহাদি ধ্রুব। আলিফ, আপনাকে ধন্যবাদ। জট খুলেছে বগুড়ায় মাদ্রাসা শিক্ষার্থী শিফা মৃত্যুর রহস্যে। আত্মহত্যা নয়, ধর্ষণের পর হত্যা করা হয়েছে তাকে। এ ঘটনায় শিকার বাবা বাদী হয়ে সদর থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেছেন। জড়িতদের গ্রেফতার করে বিচার নিশ্চিতের দাবি স্বজনদের। পুলিশ বলছে শীঘ্রই এই মামলার রহস্য উন্মোচন করতে চান তারা। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট। 2023 সালের 18 সেপ্টেম্বর বগুড়া শহরের গোদারপাড়ার তালিমুল কুরআন মহিলা মাদ্রাসার স্টোর রুমে মেলে শিফা নামে 14 বছর বয়সী এক শিক্ষার্থীর মরদেহ। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা হিসেবে ধরে নেয় সবাই। ঘটনার 1.5 বছর পর ময়নাতদন্ত প্রতিবেদনে মেলে চাঞ্চল্যকর তথ্য। পবিত্র কোরআনের হাফেজ শিফাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শিফার মৃত্যুর পর একটি অপমৃত্যু মামলা হয় থানায়, কিন্তু দীর্ঘ সময় পর গত 18 মার্চ ময়নাতদন্ত প্রতিবেদন আসে পুলিশের হাতে। পুলিশ জানায় প্রতিবেদনে শিফাকে ধর্ষণের পর হত্যার কথা উল্লেখ করা আছে। 25 মার্চ শিফার পরিবারের পক্ষ থেকে একটি মামলা নেয় পুলিশ। তবে এখনো এ ঘটনায় কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা যায়নি। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি স্বজনদের। আমি তো আমার মেয়েকে হারাই ফেলেছি, আর তো কোনোদিনই খুঁজে পাবো না। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, আমার মেয়ের যেন সঠিক বিচার হয়। আমার একটা দাবি, আমি গরিব মানুষ, আমি ন্যায্য বিচার চাই। শিফার মৃত্যুর পর 2023 সালে মাদ্রাসাটি রহস্যজনকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে প্রতিষ্ঠানটির পরিচালকের দাবি, শিফার মৃত্যুর সঠিক বিচার চান তারাও। প্রকৃত যে দোষী দোষ করে থাকে তার সুষ্ঠু তদন্ত বিচার হোক, এটা আমরা চাচ্ছি। ঘটনা তদন্ত চলছে। পুলিশ বলছে শীঘ্রই এ মামলার রহস্য উন্মোচন করতে চান তারা। আমরা একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করছি এবং নিয়মিত মামলা হিসাবে সেটা এজাহার হিসাবে গ্রহণ করছি। ভাবছি যে এই মামলাটাকে আমরা আমাদের যে ডিবিতে আছে, ডিটেকটিভ ব্রাঞ্চ দক্ষ যে তদন্তকারী অফিসার, সেটা দ্বারা আমরা তদন্ত করাবো। নিহত শিফা বগুড়ার দুপচাচিয়া উপজেলার পোথাটি গ্রামের বাসিন্দা ছিল। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর উপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটি। মঙ্গলবার বিকেলে জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। এ সময় কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আরিফুল দারিয়া, জেলা সংগঠক রুম্মান হোসেন রিমন সহ বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। হাসনাত আবদুল্লাহর উপর হামলার ঘটনা তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। পরে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়। যশোরের চৌগাছায় আসামি ধরতে গিয়ে ওসি সহ পুলিশের 7 সদস্য হামলার শিকার হয়েছেন। তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার
মাকাপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা জানান, নিয়মিত মামলার আসামি ধরতে এসআই মেহেদি হাসান মারুফ ও এসআই উত্তমের নেতৃত্বে মাকাপুর গ্রামে অভিযানে যান। গ্রেফতার করা হয় সিয়াম নামে এক আসামিকে। এ সময় স্থানীয় কিছু দুষ্কৃতিকারী পুলিশের কাজে বাধা দেয় এবং আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে ওসি আনোয়ার হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় আসামিকে নিয়ে ফেরার পথে দুষ্কৃতিকারীরা ফের ওসি সহ পুলিশ সদস্যদের উপর হামলা করে। এতে ওসি সহ 7 পুলিশ আহত হন। তাদের মধ্যে এএসআই লাবলু গুরুতর আহত হয়, তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 7 জন আমাদের এখানে আসেন, তার মধ্যে যদিও বেশিরভাগেরই সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন, কিন্তু একজন ওনার মাথায় আঘাত লেগেছে এবং উনি কিছুটা অসুস্থ বোধ করে, তাকে আমরা ভর্তি রেখেছি। আসামি ধরার জন্য মাকাপুর থানে যায়, সেখানে সিয়াম নামের একজন মামলার ইধার নামেও নিয়মিত মামলার আসামিকে আটক করে। আটক করার পরে কিছু দুষ্কৃতিকারীরা তাদেরকে তাদের কাজে বাধা দেয় এবং তাদেরকে সেটিয়ে দেওয়ার চেষ্টা করে। সাভারে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ শিক্ষার্থী শ্রাবণ গাজীর মরদেহ পরিবারের আপত্তির মুখে উত্তোলন করতে পারেনি প্রশাসন। মঙ্গলবার দুপুরে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে ময়নাতদন্তের জন্য ডেইরি ফার্ম আবাসিক এলাকার কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করতে যায় সিআইডির একটি টিম। খবর পেয়ে কবরস্থানে ছুটে যান শ্রাবণ গাজীর পরিবারের সদস্যরা। এ সময় ধর্মীয় অনুভূতি বিবেচনায় মরদেহ তুলতে বাধা দেন তারা। পরে পরিবারের আপত্তির মুখে লাশ উত্তোলন না করেই ফিরে যান ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সিআইডি সদস্য। শ্রাবণ গাজী ছিলেন মালয়েশিয়ার টুংকু আব্দুল রহমান ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গুলিতে নিহত হন তিনি। এই ঘটনায় তার বাবা মান্নান গাজী বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার দেয়া হয় সিআইডিকে। ছেলে যখন শহীদ হয়েছে তখন তার সঙ্গে সঙ্গে আমরা বাপ মাও শহীদ হয়ে গেছি। এখন দ্বিতীয়বার তার লাশ উঠে আবার দ্বিতীয়বার শহীদ হওয়ার জন্য আমরা ইচ্ছা জ্ঞাপন করছি না। তাদের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আমরা কবর থেকে লাশটা উত্তোলন করছি না, কিন্তু তদন্তের স্বার্থে তারা আমাদের যত ধরনের অন্যান্য রকম তথ্য লাগবে সেসব তথ্য দিয়ে সবাই সহায়তা করবেন বলে জানিয়েছেন। সাভারে নির্মাণাধীন মেট্রো রেলের ডিপোতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত তেঁতুলঝড়া ইউনিয়নের যাদুরচর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এই উচ্ছেদ অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম। তিনি জানান, যাদুরচর এলাকায় মেট্রো রেলের ডিপোর জন্য শত শত বিঘা জমি অধিগ্রহণ করে সরকার। এর মধ্যে কয়েকটি পরিবার অধিগ্রহণকৃত জমিতে জোরপূর্বক বসবাস করে আসছিল। একাধিকবার তাদের নোটিশ দেওয়ার পরেও সরকারি জমি না ছাড়ার কারণে অবৈধ বসতি ভেঙে দেওয়া হয়। এ সময় গুড়িয়ে দেওয়া হয় জালালাবাদ মেটাল কারখানার মূল গেট সহ কিছু অংশ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি খাদ্য কর্মসূচির 119 বস্তা চাল জব্দ সহ ইউনিয়ন বিএনপি সদস্য সচিব শাহাবুল ইসলামকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজারের একটি গুদাম থেকে এসব চাল জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে কামারদহ ইউনিয়ন বিএনপি সদস্য সচিব শাহাবুল ইসলাম শাবু সরকারি চাল সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে গুদামে মজুদ রাখে। পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান ও গোবিন্দগঞ্জ উপজেলা খাদ্য কর্মকর্তা রসানুল কাউসার 50 কেজির 119 বস্তা চাল জব্দ করে। আটক করা হয় অভিযুক্ত বিএনপি নেতাকে। ফরিদপুরে জমির কাগজপত্র নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর এক কৃষককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। মুক্তিপণ হিসেবে 3 লাখ টাকা পরিবারের কাছে দাবি করেন চক্রটি। স্বজনরা জানায়, সদর উপজেলার রামখণ্ড গ্রামের বাসিন্দা ফরিদ খানের সাথে এক প্রতিবেশীর দীর্ঘদিন ধরে 15 বিঘা জমি নিয়ে বিরোধ চলছিল। জমি সংক্রান্ত মামলায় আগামী 16 মে আদালতের রায় হওয়ার কথা। 1 মে দুপুরে আইনজীবীর সাথে দেখা করার জন্য জমির দলিলপত্র সহ বাড়ি থেকে শহরের উদ্দেশ্যে বের হন ফরিদ খান। এরপর থেকে নিখোঁজ তিনি। 2 মে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন ফরিদ খানের বোন নুরুন্নাহার বেগম। এদিকে 2 মে রাতে মোবাইলে কল দিয়ে 3 লাখ টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা। ঘটনা তদন্ত করে দ্রুতই তাকে উদ্ধারের কথা জানায় পুলিশ। 6 দিন পার হয়ে গেল, পুলিশ তাদেরকে উদ্ধার করতে পারলো না, তাকে খুঁজ লইনি। তা আমার ছেলে আমার পুলিশ ভাতা দিলে, আমার কাছে ভাতা না, আমার সেটা ডাক দিই
আমার আব্বুকে আমরা অতি তাড়াতাড়ি ফেরত চাই। যারা আমার বাইক অপহরণ করছে আমি মনে করি প্রশাসন অতি তাড়াতাড়ি তাদেরকে গ্রেপ্তার করে আমার বাইকে উদ্ধার করে। এটা আসলে এখনো আমরা নিশ্চিত না যে তিনি অপহৃত হয়েছেন বা অপমানকেরা তাকে আটকে রাখছে নাকি এর ভিতরে অন্য কোনো কারণ আছে। সর্বোচ্চ চেষ্টা আমাদের অব্যাহত আছে এবং আমরা শীঘ্রই তাকে উদ্ধার করতে পারবো বলে আশা করি। লক্ষ্মীপুরে আলাদা স্থানে এক কিশোরীকে ধর্ষণ ও এক নারীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায় কমলনগর উপজেলার দক্ষিণ চর মার্টিন এলাকার 15 বছর বয়সে এক কিশোরীকে কিছুদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল একই এলাকার অটোরিকশা চালক রুবেল। ভুক্তভোগীর মা বিষয়টি স্থানীয়দের জানালে রুবেল ওই কিশোরীকে অপহরণের হুমকি দেয়। 5 মে বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে রুবেল ওই কিশোরীকে অটোরিকশায় তুলে সদর উপজেলার চরভুতা এলাকার মোসল্লা ব্যাপারীর বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এ সময় কিশোরীর চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় সে। খবর পেয়ে ভুক্তভোগীর মা ঘটনাস্থল থেকে কিশোরীকে উদ্ধার করে থানায় মামলা করেন। এদিকে মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ফাতেহ ধর্মপুর এলাকার এক গৃহবধূ চিকিৎসা নিতে সোনাপুর এলাকায় আবু সিদ্দিক কবিরাজের বাড়িতে যায়। এ সময় তাকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করে আবু সিদ্দিক। এই ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে থানায় মামলা করেছেন। ভিকটিমের মা বাদী হয়ে অভিযোগ করলে আমরা ওই মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তার করেছি। পাশাপাশি লক্ষ্মীপুর পার্বতীনগরে কবিরাজের কাছে চিকিৎসা নিতে আসা এক নারীকে কৌশলে কবিরাজ তাকে ধর্ষণের চেষ্টা করেছে। এই অভিযোগ পাওয়া মাত্রই আমরা ওই মামলার একমাত্র আসামি কবিরাজকেও গ্রেপ্তার করেছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম সাক্ষাতে বাজিমাত করলেন কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মার্ক কার্নি। মুখোমুখি বৈঠকে বসে কানাডা বিক্রির জন্য নয় বলে স্পষ্ট বার্তা দিলেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক তৈরিরও ইঙ্গিত দিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হলে কানাডার বাসিন্দারা বিনামূল্যে সামরিক সুরক্ষা এবং বড় মাত্রার কর ছাড় পাবেন বলে জানিয়েছেন ট্রাম্প। তবে ভবিষ্যৎ কি হবে তা যুক্তরাষ্ট্রই নির্ধারণ করবে বলে জানিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানাডা দখলের হুমকি ও বাণিজ্য যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। এরই মধ্যে স্থানীয় সময় মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেছেন কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মার্ক কার্নি। বৈঠকে ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দেন। এ সময় মার্ক কার্নি সাফ জানান কানাডা বিক্রির জন্য নয়। ওভাল অফিসে ট্রাম্প ও কার্নির মধ্যে আয়োজিত বৈঠকে বেশিরভাগ আলোচনায় প্রাধান্য নিয়েছেন ট্রাম্প। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কানাডার অবস্থান স্পষ্ট করেছেন দেশটির প্রধানমন্ত্রী। বৈঠকের এক পর্যায়ে ট্রাম্প বলেন কানাডীয়দের প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে, কারণ তার মায়ের পরিবারের কিছু সদস্য দেশটিতে থাকতেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন অঙ্গরাজ্য হলে কানাডীয়রা বিনামূল্যে সামরিক সুরক্ষা এবং বড় মাত্রার কর ছাড় পাবেন। জবাবে কার্নি বলেন কিছু জায়গা কখনোই বিক্রি হয় না, তবে এই দুই দেশ মিলে ভবিষ্যতে কি কি গড়ে তুলতে পারে সেটাই এখন ভাবনার বিষয়। এর জবাবে ট্রাম্প বলেন ভবিষ্যতে কি হবে তা যুক্তরাষ্ট্রই নির্ধারণ করবে। এখানেই শেষ নয়, বৈঠকে কিছুদিনের মধ্যে একটি বড় ঘোষণা আসতে যাচ্ছে বলেও ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে বিস্তারিত কিছুই জানাননি তিনি। ট্রাম্পের শুল্কের ধাক্কা সামলাতে এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য বানানোর হুমকি মোকাবিলায় প্রধানমন্ত্রী মার্ক কার্নি নির্বাচনের আগে জাতির কাছে একটি শক্তিশালী ম্যান্ডেট চেয়েছিলেন। এরপর নির্বাচনে জয়ের ঘোষণার পরই ট্রাম্পের বিরুদ্ধে কড়া ভাষণ দিয়েছিলেন তিনি। বলেছিলেন তার দেশ কখনো যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করবে না। মৌসুমীর সাথী, সময় সংবাদ। নাটকীয়ভাবে প্রথম দফায় হেরে যাওয়ার পর কয়েক ঘন্টার ব্যবধানে দ্বিতীয় দফার ভোটে পার্লামেন্ট সদস্যদের সমর্থন পেয়ে জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হয়েছেন ফ্রিডরিশ মেটজ। মঙ্গলবার বিকেলে দ্বিতীয় দফার ভোটে 325 জন আইন প্রণেতা তার পক্ষে সমর্থন দেন, যেখানে চ্যান্সেলর হতে তার প্রয়োজন ছিল 316 ভোট। এর আগে প্রথম ধাপের ভোট গ্রহণ শেষে 661টির ভেতর 310টি ভোট পান মেটজ। তবে প্রথম দফার কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় মেটজের অযোগ্যতার পরিচয় বলে কটাক্ষ করে দেশটির কট্টর ডানপন্থী রাজনৈতিক দল এএফডি। বিটু বড়ুয়া রিপোর্টে বিস্তারিত।
জার্মানির 10ম চ্যান্সেলর নির্বাচিত হয়েছেন দেশটির রক্ষণশীল রাজনৈতিক দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন CDU এর প্রধান ফ্রিডরিশ মের্জ। মঙ্গলবার দেশটির পার্লামেন্টে আয়োজিত দ্বিতীয় ধাপের ভোটে 325 জন আইন প্রণেতার সমর্থন পেয়ে চ্যান্সেলর পদে তিনি ওলাফ শলসের স্থলাভিষিক্ত হন। নির্বাচিত হওয়ায় পার্লামেন্টের সবাইকে ধন্যবাদ জানান তিনি। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে দ্বিতীয় দফার ভোটে জয়যুক্ত হওয়ার পরপরই নতুন চ্যান্সেলর তার জোটের সম্ভাব্য মন্ত্রীদের নিয়ে প্রেসিডেন্ট প্যালেসে শপথ গ্রহণের উদ্দেশ্যে ছুটে যান। এরপর প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ারের কাছ থেকে পদবি ও দায়িত্ব বুঝে নেন মেয়াজ ও তার সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা। এ সময় গণতান্ত্রিক উপায়ে সকল সংকটের নিরসন, নিষ্ঠা ও সততার সঙ্গে দেশ পরিচালনার পাশাপাশি যে কোনো পরিস্থিতিতে জনগণের পাশে থাকার আহ্বান জানান প্রেসিডেন্ট। চ্যান্সেলর হিসেবে দায়িত্ব বুঝে নেওয়ার পরপরই প্রতিবেশী দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ইউরোপীয় ইউনিয়নের নানা দেশের রাষ্ট্রপ্রধান ও বিশ্ব নেতারা মেয়াজকে অভিনন্দন জানান। এর আগে মঙ্গলবার সকালে চ্যান্সেলর পদের প্রথম ধাপের ভোট গ্রহণ শেষে 621টির ভেতর 310 ভোট পান মেয়াজ। আর তাতেই চ্যান্সেলর হওয়ার স্বপ্ন কিছুটা হলো ফিকে হতে থাকে তার। প্রথম দফার ভোটে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়া মেয়াজের অযোগ্যতার পরিচয় বলে কটাক্ষ করে দেশটির কঠোর ডানপন্থী রাজনৈতিক দল AfD। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। বিশ্বজুড়ে ক্রমবর্ধমান সাইবার হুমকির মুখে সাইবার নিরাপত্তা চর্চার জোর দিচ্ছে ন্যাটো। এ লক্ষ্যে এস্তোনিয়া শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় লাইভ ফায়ার সাইবার ডিফেন্স মহড়া লকড শিল্ড। এতে অংশ নিয়েছে 41টি দেশের প্রায় 4000-এর বেশি বিশেষজ্ঞ। এস্তোনিয়ার রাজধানী তালিনে জমেছে প্রযুক্তি নির্ভর এক যুদ্ধক্ষেত্রের ছায়া। 41টি দেশের 4000-এর বেশি বিশেষজ্ঞ একসঙ্গে অংশ নিয়েছেন বিশ্বের সবচেয়ে বড় লাইভ ফায়ার সাইবার ডিফেন্স মহড়া লকড শিল্ডসে। ন্যাটোর নেতৃত্বে এই মহড়ার মূল উদ্দেশ্য সমন্বিত সাইবার হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। কল্পিত দ্বীপরাষ্ট্র বেরিলিয়াকে ঘিরে সাজানো হয়েছে পুরো অনুশীলন। সেখানে একযোগে আক্রমণ চালানো হয়েছে গুরুত্বপূর্ণ অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা ও আর্থিক খাতে। অংশগ্রহণকারীরা বাস্তব জীবনের অনুরূপ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করেন। কেউ রক্ষা করেছেন, কেউ পর্যবেক্ষণে ছিলেন, আবার কেউ নেতৃত্ব দিয়েছেন জবাবদিহিতায়। সম্প্রতি স্পেন ও পর্তুগালে ঘটে যাওয়া ব্ল্যাকআউট স্মরণ করিয়ে দেয় সাইবার নিরাপত্তার গুরুত্ব। প্রযুক্তি নির্ভর বিশ্বে এখন প্রতিটি অবকাঠামোর বিকল্প ব্যবস্থা থাকা জরুরি, কারণ একবার ভেঙে পড়লে শুধু যোগাযোগ নয়, থমকে যেতে পারে পুরো অর্থনীতি। নাদিম মারজান, সময় সংবাদ। 3 বছরের আলোচনা শেষে ঐতিহাসিক বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে ভারত ও যুক্তরাজ্য। এতে দ্বিপাক্ষিক বাণিজ্য বছরে 2550 কোটি পাউন্ড পর্যন্ত বাড়বে এবং যুক্তরাজ্যের GDP, বেতন সহ অর্থনীতিতে দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলবে বলে জানিয়েছে দেশটির সরকার। অন্যদিকে এই চুক্তির আওতায় ভারতের 99% রফতানি পণ্যের উপর আর কোনো আমদানি শুল্ক থাকবে না বলে জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। স্থানীয় সময় মঙ্গলবার বহুল প্রতীক্ষিত বাণিজ্য চুক্তিতে রাজি হয়েছে ভারত ও যুক্তরাজ্য। এই চুক্তির ফলে ব্রিটিশ গাড়ি ও অন্যান্য পণ্য ভারতে রফতানি সহজ হবে। এছাড়া ভারতের তৈরি পোশাক ও জুতার উপর যুক্তরাজ্যের কর কমবে বলে জানা গেছে। দীর্ঘ 3 বছর আলোচনার পর এই চুক্তিকে মাইলফলক হিসেবে উল্লেখ করেছে ব্রিটিশ সরকার। এ বিষয়ে বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে 2023 সালে যুক্তরাজ্য ও ভারতের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় 4260 কোটি পাউন্ড। সরকার বলছে নতুন চুক্তির মাধ্যমে 2040 সালের মধ্যে এই বাণিজ্য আরও 2550 কোটি পাউন্ড বাড়বে। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলছেন এই চুক্তি অর্থনীতিকে চাঙ্গা করবে এবং যুক্তরাজ্যের জনগণ ও ব্যবসার জন্য সুফল বয়ে আনবে। তবে চুক্তিতে অভিবাসন নীতিতে কোনো পরিবর্তন আনা হয়নি, অর্থাৎ যুক্তরাজ্যে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীদের ক্ষেত্রে কোনো ছাড় বা নতুন নিয়ম নেই। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুক্তিটিকে ঐতিহাসিক ও পারস্পরিক লাভজনক বলে উল্লেখ করেছেন। তিনি আরও বলেন 2020 সালে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার পর এটি দেশটির সবচেয়ে বড় ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি। এই চুক্তি দুই দেশের অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, উদ্ভাবন ও প্রবৃদ্ধিতে গতি আনবে। ভারতের জন্য আজ একটি ঐতিহাসিক দিন। এখানে আসার আগে আমি ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। এই চুক্তিটি সম্পন্ন হওয়ায় আমি আজ খুব খুশি। উভয় পক্ষের জন্য আলোচনাটি কঠিন ছিল। আমরা গত কয়েক বছরে সমস্যার সমাধান করেছি। লেবার পার্টি সবসময় জাতীয় স্বার্থে কাজ করে।
যুক্তরাজ্যের বাণিজ্য ও শিল্প দফতর জানায় চুক্তিটি কার্যকর হতে আরও 1 বছর সময় লাগতে পারে। ঐতিহাসিক চুক্তির আওতায় একটি ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন চালু হচ্ছে, যার ফলে ভারতীয় শ্রমিকরা যুক্তরাজ্যে 3 বছর পর্যন্ত জাতীয় বীমা বা ন্যাশনাল ইন্স্যুরেন্স প্রদানে ছাড় পাবেন এবং ব্রিটিশ কর্মীরাও ভারতে একই সুবিধা পাবেন। বিশ্লেষকরা বলছেন, শুধু ব্যবসা নয়, এই চুক্তির মাধ্যমে ব্রিটেন ও ভারতের কূটনীতির নতুন দরজাও খুলতে চলেছে। মৌসুমীর সাথী, সময় সংবাদ। রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের 2 বছর পূর্তিতে উন্মোচিত হলো তার ও রানী ক্যামিলের রাজকীয় প্রতিকৃতি। দর্শনার্থীরা জানান, লন্ডনের ন্যাশনাল গ্যালারিতে এখন এই প্রতিকৃতি দুটি শুধু শিল্পকর্মই নয়, বরং রাজতন্ত্রের এক জীবন্ত দলিল। মঙ্গলবার ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের 2 বছর পূর্ণ হয়েছে। বিশেষ এই দিনটিতে লন্ডনের ন্যাশনাল গ্যালারিতে রাজা চার্লস ও রানী ক্যামিলার আনুষ্ঠানিক প্রতিকৃতি উন্মোচিত হয়। এতে উঠে এসেছে রাজকীয় আভিজাত্য ও ব্যক্তিত্ব। রাজা চার্লসের প্রতিকৃতি আঁকেন চিত্রশিল্পী পিটার কুফেল্ড। স্থান হিসেবে বেছে নেন সেন্ট জেমস প্রাসাদের সিংহাসন কক্ষ, যেখানে একদিনের রোদ হয়ে ওঠে ছবির প্রাণ। কারণ সাধারণত রাজমুকুট দেখা যায় কেবল কৃত্রিম আলোর নিচে, তাই সূর্যালোকে তার স্বাভাবিক রূপ তুলে ধরা ছিল এক দুঃসাহসী চেষ্টার ফল। রানীর প্রতিকৃতি আঁকেন শিল্পী পল ম্যানিং। তিনি কাজ করেছেন ক্ল্যারেন্স হাউসে, যেখানে রাজা রানী না থাকলে পুরো পরিবেশ ছিল শান্ত। তিনি জানান, এটি ছিল তার জীবনের অন্যতম বিশাল ও পূর্ণ তৃপ্তিদায়ক কাজ। ম্যানিং জানান, চিত্র আঁকার সময় রানীর সঙ্গে অনেক গল্প ও হাসির মুহূর্ত ভাগাভাগি করেছেন তারা। গ্যালারিতে প্রতিকৃতি দুটি দেখার সময় রাজা ও রানীর চোখে মুখেও ছিল সন্তুষ্টির ছাপ। সাধারণ দর্শনার্থীরা জানান, এগুলো শুধু রাজ পরিবারের ছবি নয়, বরং শিল্পের মাধ্যমে ইতিহাসের ছোঁয়া। কাকলি আখতার, সময় সংবাদ। খেলার খবর। বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম। জুনের শুরুতেই আসছেন ঢাকায়। লাল সবুজের জার্সিতে 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষেই অভিষেক হচ্ছে তার, নিশ্চিত করেছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। জন্ম নিবন্ধন, বাংলাদেশি পাসপোর্ট ও কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র আগেই পেয়েছিলেন। এবার তাকে অনুমোদন দিয়েছে ফিফার প্লেয়ার স্টেটাস কমিটিও। কেটে গেছে শঙ্কার কালো মেঘ। দেশের ফুটবলে আরও একটা স্বস্তির খবর। হামজার পর এবার লাল সবুজের জার্সিতে খেলবেন সমিত সোম। গেল 25 মার্চ মেঘের রাজ্য শিলং মাতিয়ে সবার মন জয় করে নেন হামজা দেওয়ান চৌধুরী। হামজাকে দেখেই বাংলার ফুটবলে আগ্রহী হন কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম। 2020 সালে খেলেছেন কানাডা জাতীয় ফুটবল দলের হয়ে 2টি ম্যাচ। সম্প্রতি বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করলে তাকে দলে ফেরানোর কার্যক্রম শুরু করে ফেডারেশন। পাসপোর্ট না থাকায় সমিতকে লাল সবুজের জার্সিতে খেলানোর প্রক্রিয়াটা হয়ে ওঠে বেশ জটিল। তবে কঠিন সেই কাজটাই করে ফেলল বাফুফে। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে ড্র করায় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে। তাই তাকে পেতে একের পর এক চেষ্টা চালিয়ে গেছে ফেডারেশন। গেল 1 মে কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পাওয়ার পর কানাডায় অবস্থিত বাংলাদেশি কনসুলেটে পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন সমিত। পাসপোর্ট পাওয়ার পর চ্যালেঞ্জ ছিল ফিফার অনুমোদনের। শেষ পর্যন্ত সেটাও পেয়ে গেল বাফুফে। ফিফার পোর্টালে ওদের রেসপন্স এসেছে যে হি হ্যাজ বিন ক্লিয়ারড টু প্লে ফর বাংলাদেশ। উনি এখন বাংলাদেশের জন্য খেলার হি হ্যাজ দ্য ফুল অথরিটি এন্ড পারমিশন ফ্রম ফিফা। আমরা এখন ইমিডিয়েটলি আপনার এএফসি কোয়ালিফায়ার্সের যে বাংলাদেশ স্কোয়াড আছে সেখানে ওনার রেজিস্ট্রেশন করে ফেলবো এন্ড ওনার ক্লাবকে আমরা জানিয়ে দিব উইথ দ্য প্রবাবল ডেটস এন্ড এভরিথিং এন্ড উই উইল নো এক্স্যাক্টলি কখন আসবে ইনশাআল্লাহ উনি। 1 জুন ক্যাভালরি এফসির হয়ে খেলা আছে সমিতের। 2 জুন কানাডা থেকে রওনা দেবেন বাংলাদেশের উদ্দেশ্যে। সিঙ্গাপুরের বিপক্ষেই লাল সবুজের জার্সিতে অভিষেক হচ্ছে তার। ওনার জুনের 1 তারিখে একটা খেলা আছে, সো আমার মনে হয় না ওই খেলার না মিস করে উনি আসবেন। তো আমার ধারণা 1 তারিখে খেলে কত 2 তারিখে রওনা দিবে, হোয়াট ইজ দ্য প্রবাবল ফ্লাইট এবং কত তাড়াতাড়ি ওনাকে আমরা বাংলাদেশে আনতে পারি ইনশাআল্লাহ। জুনের শুরুতে বাংলাদেশে এলেও অনুশীলনের কয়েকটা সেশন মিস করবেন সমিত সোম। পারভিন আক্তার, সময় সংবাদ। অবশেষে স্বস্তি ফিরেছে দেশের নারী ফুটবলে। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করা 18 নারী ফুটবলার সহ
53 জনের সঙ্গে চুক্তি করেছে বাফুফে। বাড়ানো হয়েছে তাদের বেতনও। গত বছর অক্টোবরে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পরই উঠে আসে বাংলাদেশ নারী ফুটবল দলের ভেতরে নানা অসন্তোষের খবর। কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন সহ খেলার সিদ্ধান্ত নেন সাবিনা সহ 18 ফুটবলার। নানাভাবে বোঝানোর পর তাদের সঙ্গে বিষয়টি সুরহা হলেও ঝুলেছিল বিদ্রোহী 18 ফুটবলারের চুক্তির বিষয়টি। আগে 35 জনের সঙ্গে চুক্তি হয়েছিল, অবশেষে 18 জনের সঙ্গে এবার চুক্তি সেরে ফেলেছে বাফুফে। সব মিলিয়ে বাফুফের চুক্তিবদ্ধ নারী ফুটবলারের সংখ্যা 53। ভুটানে থাকায় অনলাইনে চুক্তি সেরেছে 10 জন। তারা হলেন সঞ্জিতা, মারিয়া মান্ডা, ঋতুপর্ণা, মনিকা চাকমা, মাসুরা পারভিন, কৃষ্ণা রানী সরকার, রূপনা চাকমা, শামসুন নাহার ও মাতসুশিমা সুমাইয়া। সিনিয়র বাকি ছিল 18 জন, তাদের সাথে চুক্তি অলরেডি হয়ে গেছে। আগে করা হয়েছিল 35 জনের সাথে, এখন 18 জন, মোট 53 জনের সাথে চুক্তি করা হলো। 12 জনের স্যালারি বেড়েছে। ভুটানে ওদের কন্ট্রাক্ট গুলো পাঠিয়ে দিয়েছিলাম, ওরা পাঠিয়ে দিয়ে, আর একইভাবে ঢাকায় যারা ছিল 8 জন, ওরা ফিজিক্যালি কন্ট্রাক্ট সাইন করেছে। স্যাটিসফাইড না হলে তো ওরা কন্ট্রাক্ট সাইন করতো না। কোচ ডিসাইড করবে কে খেলবে কে খেলবে না, কার ফিটনেস আছে নাই। এবার ক্রিকেট। আরব আমিরাত ও পাকিস্তান সিরিজ সামনে রেখে মিরপুরে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল। এদিন 4 কোচের অধীনে অনুশীলন করেছেন তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিক। দীর্ঘক্ষণ এই দুই ক্রিকেটারের ব্যাটিং সমস্যা নিয়ে কাজ করেছেন হেড কোচ ফিল সিমস ও সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। এছাড়া মাঠের অনুশীলন না করলেও এদিন জিম সেশন করেছিলেন মুস্তাফিজুর রহমান। কোচ 4 জন, ক্রিকেটার মাত্র 2 জন। এভাবেই হয়েছে আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের দ্বিতীয় দিনের অনুশীলন। এদিন সকাল থেকেই বৃষ্টির আভাস। মেঘাচ্ছন্ন আকাশই হয়তো ক্রিকেটারদের মাঠে না আসার বড় কারণ। বিসিবি থেকে আমন্ত্রণ পেয়ে দ্বিতীয় দিনের অনুশীলন কভার করতে যায় গণমাধ্যম কর্মীরা। দীর্ঘক্ষণ অপেক্ষার পর 15 মিনিটের জন্য বিসিবি খুলে দেয় মূল গেট। মাঠে গিয়ে সেন্টার উইকেটে দেখা মেলে তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিকের। টাইগারদের 16 সদস্যের স্কোয়াডে মিডল অর্ডার বলতে আছেন কেবল তাওহিদ হৃদয়। তার কাঁধে তাই দায়িত্বটাও অনেক বেশি। তবে হৃদয়ের অফসাইডের দুর্বলতা ঠিকই চোখে পড়েছে হেড কোচের। তাই তো এদিন সুযোগ পেয়ে তাওহিদ হৃদয়ের সমস্যাগুলো নিয়েই কাজ করেছেন ফিল সিমন্স। প্রতিটা শটের পরই কোচ তাকে দিয়েছেন নানা দিক নির্দেশনা। শুরুতে কিছুটা ঝামেলা হলেও পরে কোচের পরামর্শ রপ্ত করে ফেলেছেন ডানহাতি ব্যাটার। অফসাইডে বেশ কিছু দৃষ্টিনন্দন শট খেলে পেয়েছেন সিমন্সের ভাবা। এছাড়া কোচ সোহেল ইসলামও পরামর্শ দেন হৃদয়কে। ফিল সিমন্স পুরোটা সময় ব্যস্ত ছিলেন কেবল তাওহিদ হৃদয়কে নিয়েই। অন্যদিকে সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন লম্বা সময় কাজ করেছেন প্রিয় ছাত্র জাকের আলী অনিককে নিয়ে। টায়ার দিয়ে ফিল্ডিং সেট করে তার সামনে ছুড়ে দিয়েছেন একাধিক চ্যালেঞ্জ। কোচের কথা অনুযায়ী কাজও ঠিকঠাক মতো করেছেন এই ব্যাটার। এদিন আগ্রাসী ব্যাটিং অনুশীলনী করতে দেখা গেছে জাকেরকে। ফিনিশিংয়ে তার কাছে এমন ব্যাটিংয়ের প্রত্যাশাই টিম ম্যানেজমেন্টের। এ দুজন মাঠে অনুশীলন করলেও মুস্তাফিজ দিনটা পার করেছেন জিমে। এছাড়া ইমন, শরীফুল, শামীম, তানভীর, তানজিম সাকিবরা এ দলের সঙ্গে এখনও সিলেটে। জিম্বাবুয়ে সিরিজের পর বিশ্রামে আছেন নাজমুল হোসেন শান্ত আর পিএসএল রিশাদ নাহিদ রানা। তবে প্রথম দিন অনুশীলন করলেও এদিন আসেননি সৌম্য সরকার, তানজিদ তামিমরা। দেখা মেলেনি লিটন দাসেরও। তবে এরই মাঝে শেষ হয়ে যায় বিসিবির নির্ধারিত 15 মিনিট। এমনকি মিডিয়ার জন্য নির্ধারিত জায়গা থেকেও বের করে দেয়া হয় গণমাধ্যম কর্মীদের। এরপর গোপনীয়তার মধ্যে চলে দুই ক্রিকেটারের অনুশীলন। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ইনজুরি কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে মাঠে ফিরছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। আপাতত করা লাগবে না সার্জারি। লন্ডনে স্পোর্টস সার্জন, স্পোর্টস সাইকোথেরাপিস্ট ও গোড়ালি বিশেষজ্ঞদের পরামর্শ শেষে নিশ্চিত করেছেন বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী। দেশে ফিরেই শুরু হবে তাসকিনের রিহ্যাব। পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে প্রায় 1 মাস। 1 দশকের বেশি আন্তর্জাতিক ক্যারিয়ার। মাঠে যতটা ক্ষিপ্র তাসকিন, 22 গজে যতটা লড়েছেন প্রতিপক্ষের বিপক্ষে, মাঠের বাইরে আরেকটা লড়াই ছিল ইনজুরির সঙ্গে। পেসারদের ইনজুরির সাথে সখ্যতা নিয়মিত হলেও তাসকিনের বেলায় যেন ছিল একটু বেশি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বয়সও বাড়ছে ঢাকা এক্সপ্রেসের। তাই তো ওয়ার্কলোড ম্যানেজমেন্টের আওতায় সোনার ডিম পাড়া হাঁসকে বেশ রয়েস হয়ে খেলাচ্ছে বিসিবি।
কিন্তু বিপত্তিটা বাধে গেল বছরের অক্টোবরে, যখন থেকে গোড়ালিতে ব্যথা অনুভব করছিলেন তাসকিন। সেই ব্যথা নিয়ে খেলেছেন বিপিএল চ্যাম্পিয়ন্স ট্রফি কিংবা ডিপিএলে। তবে ধীরে ধীরে ব্যথা বাড়তে থাকে, এক পর্যায়ে সমস্যা তৈরি হয় বোলিংয়ে, যার ফলে মোহামেডানের জার্সিতে 21 মার্চের পর আর মাঠে নামা হয়নি তার। খেলা হয়নি টাইগারদের হয়ে সবশেষ জিম্বাবুয়ে সিরিজে, যে কারণে তাসকিন মিস করছেন আসন্ন আমিরাত আর পাকিস্তান সফরও। উন্নত চিকিৎসা আর পরামর্শের জন্য গেল 27 এপ্রিল লন্ডনে যান তাসকিন। সঙ্গে ছিলেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। বিলেতে স্পোর্টস সার্জন, স্পোর্টস সাইকোথেরাপিস্ট ও গোড়ালি বিশেষজ্ঞ চিকিৎসকের সম্মিলিত দলের সঙ্গে একাধিক দফা সেশনের পর পাওয়া গেল স্বস্তির খবর। জানা গেছে এখনই কোনো সার্জারির প্রয়োজন নেই টাইগার পেসারের, তবে যেতে হবে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়েই। আপাতত সার্জারি লাগছে না তাসকিনের। তার জন্য এখন সবচেয়ে উপযুক্ত পদ্ধতি হচ্ছে রক্ষণাত্মক, অর্থাৎ অপারেশন ছাড়াই চিকিৎসা। তার পুনর্বাসন কর্মসূচি এমনভাবে সাজানো হয়েছে যাতে ধীরে ধীরে তার ফিটনেস ফিরে আসে এবং টেন্ডনের সমস্যাটিও নিয়ন্ত্রিত থাকে। আমরা তাসকিনের উন্নতির ব্যাপারে আশাবাদী। ঢাকায় ফিরে বিসিবির মেডিকেল ও ফিজিক্যাল সাপোর্ট স্টাফদের নিয়ে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে তাসকিনের। সব ঠিক থাকলে 1 মাসের মধ্যে পূর্ণ উদ্যমে মাঠে ফিরতে পারবেন তিনি, অর্থাৎ জুনের দ্বিতীয় সপ্তাহে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজেই পাওয়া যাবে তাকে। তবে ক্যারিয়ারের বাকিটা সময় ইনজুরি বিষয়টি মাথায় রেখেই সতর্কতার সঙ্গে খেলতে হবে তাসকিন আহমেদকে। মাহবুব রিমন, সময় সংবাদ। ভবিষ্যতের ভাবনাকে প্রাধান্য দিতে গিয়ে বর্তমানের ক্ষতি করছেন কিনা লিপু রাজ্জাকের নির্বাচন প্যানেলের কাছে এমন প্রশ্ন তুলেছেন বিসিবির সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি বিস্মিত বিপিএল এর সেরা পারফর্মার মেহেদী মিরাজকে টি-20 দলে না রাখায়। ঘরোয়া কোনো পর্যায়ে অধিনায়কত্ব না করা শেখ মেহেদীকে সহ অধিনায়ক করারও সমালোচনা করেছেন তিনি। তবে নতুন অধিনায়ক লিটন দাসকে নিয়ে উচ্ছ্বসিত নান্নু। মিরাজ ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলি, ভ্যালুয়েবল বলি আমাদের জাতীয় দলের জন্য। টি-20 প্ল্যানিংয়ে একটু ব্যাকফুটে আছেন, বাট তিনি ডেফিনেটলি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে অ্যাডাপ্ট করার জন্য একটা চমৎকার খেলোয়াড়। মিরাজকে টি-20 দলে না রাখার যে কারণ ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচক, সেটা কতটা যৌক্তিক তা তর্ক সাপেক্ষ। টপ পারফর্মার হয়েও মিরাজ দুর্ভাগা নাকি বৈষম্যের শিকার, এ নিয়ে দ্বিধায় থাকতেই পারেন এই টাইগার অলরাউন্ডার। বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে এই ক্যাটাগরিতে থাকা মিরাজ সবশেষ বিপিএল এর সেরা পারফর্মার। ওপেনিং থেকে লোয়ার অর্ডার সব জায়গাতেই ব্যাট করতে পারার সুখ্যাতি আছে তার, আছেন দারুণ টাচেও। সবশেষ জিম্বাবুয়ে সিরিজও হয়েছেন ম্যান অব দ্য টুর্নামেন্ট, অথচ সেই মিরাজই নেই আমিরাত আর পাকিস্তানের বিপক্ষে ঘোষিত টি-20 স্কোয়াডে। এটা তো ওর জন্য খুবই দুঃখজনক একটা ঘটনা, কারণ ম্যান অব দ্য টুর্নামেন্ট যে ভার্সনে খেলতে যাচ্ছি আমরা, এবং 2026-এ যে ভার্সনে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো, এবং আমাদের এখানে ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট বিপিএল যেটা টি-20 ফরম্যাট, এই জায়গায় ম্যান অফ দ্য টুর্নামেন্টকে আমরা দলের বাইরে করে দিয়েছি। আমার মনে হয় ওর থাকা উচিত ছিল, এবং এখন যে কজন আমাদের অলরাউন্ডার আছে সাকিব যাওয়ার পরে, ও দ্য ওয়ান অফ দ্য বেস্ট। তো এই জায়গায় কিন্তু টি-20 ক্রিকেটটা এমন একটা ক্রিকেট, এখানে কিন্তু অলরাউন্ডার দরকার। আপনার পুরোপুরি 4 ওভার ডিপেন্ড করে কিন্তু আপনার দল গঠন করা একটা অজুহাত দেওয়া, এটা ঠিক না। এখানে পরিকল্পনাটা দীর্ঘমেয়াদী আপনি করবেন, কিন্তু আপনাকে প্রেজেন্টটাকে নিয়ে ভাবতে হবে সবার আগে, কারণ এই জায়গায় আপনাকে দেখতে হবে যে এভরি মান্থে কিন্তু একটা না একটা সিরিজ চলতেই থাকে। এই জায়গায় কিন্তু 85% আমাদের একই ধরনের খেলোয়াড় কিন্তু পার্টিসিপেট করে। তো এই জায়গায় আমাদের বেস্ট প্লেয়ারের বেস্ট ফর্মটা যদি থাকা অবস্থা যদি আমি ওকে ইউটিলাইজ না করি, আমি তো রেজাল্টটা পাওয়া আমার জন্য ডিফিকাল্ট হয়ে যায়। লিপু রাজ্জাকের এই দল নিয়ে বিতর্ক আছে আরও। কখনোই ঘরোয়া টুর্নামেন্টে দলকে নেতৃত্ব না দেয়া শেখ মেহেদীকে বানানো হয়েছে সহ অধিনায়ক, অথচ লিটনের সঙ্গে অধিনায়ক হওয়ার দৌড়ে যিনি ছিলেন সেই তাওহিদ হৃদয়কে নেওয়া হয়নি বিবেচনায়। অবশ্যই সারপ্রাইজ, কারণ এই জায়গাটায় কিন্তু বলাটা মুশকিল, কারণ ওকে আমি কিন্তু ডোমেস্টিকে দেখি না কোথাও লিড দিতে। এখানে সিলেকশন প্যানেলের কোনো সাজেশন নাই, এখানে কিন্তু পুরোটাই ক্রিকেট বোর্ডে কিন্তু ডিসিশন নিয়ে থাকে কে ক্যাপ্টেন হবে, কে ভাইস ক্যাপ্টেন হবে। তবে নতুন অধিনায়ক লিটন কুমার দাসকে নিয়ে উচ্ছ্বাস আছে টাইগারদের সাবেক অধিনায়কের। নান্নুর মতে নেতৃত্বে সফল হবেন এলকেডি। 26 পর্যন্ত যেহেতু অলরেডি বোর্ড ওকে দায়িত্ব দিয়ে দিয়েছে, আমি মনে করি ওর কাছে যথেষ্ট ক্যাপাবিলিটি আছে ভালো ফ্রন্ট লাইনে থাকে লিড দেওয়ার, এবং ও যথেষ্ট কিন্তু রিড করতে পারে প্লেয়ারের। আমি যথেষ্ট কনফিডেন্ট ওর অবশ্যই ভালো লিড দিতে পারবে এবং নিজের পারফরমেন্সটাও সবার ঊর্ধ্বে রাখবে। হান্নান সরকার পদত্যাগ করায় নির্বাচকের একটা পদ অনেকদিন ধরে খালি পড়ে আছে। ব্যস্ত শিডিউলকে সামনে রেখে তাই দ্রুততম সময়ের মধ্যে আরও একজন নির্বাচক নিয়োগের পরামর্শ মিনহাজুল আবেদিন নান্নুর। সিলেক্টরদের দেখলে এটা এজিলিটি বাড়ে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।
নির্বাচনের প্রস্তুতি শুরু বিসিবিতে। তবে আসন্ন নির্বাচন ও গঠনতন্ত্র সংস্কারের জন্য জাতীয় ক্রীড়া পরিষদকে এখনও চিঠি পাঠায়নি বিসিবি, যে কারণে প্রশ্ন উঠেছে কোন গঠনতন্ত্র মেনে অনুষ্ঠিত হবে আসন্ন নির্বাচন। এতে শঙ্কার মুখে নির্ধারিত সময়ে বিসিবির গঠনতন্ত্র সংস্কার প্রক্রিয়াও। বেজে উঠেছে বিসিবির নির্বাচনী দামামা। অক্টোবরের মধ্যে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে নতুন নির্বাচিত কমিটিকে। তবে এর আগে আরও একটি গুরু দায়িত্ব রয়েছে ফারুক আহমেদের বোর্ডের। দায়িত্ব নেয়ার পর বিসিবির গঠনতন্ত্র পরিবর্তনে জোর দেয় বোর্ড সভাপতি। কার্যক্রমও অনেক দূর এগিয়ে নিয়ে যায় নাজমুল আবেদিন ফাহিমের নেতৃত্বে গঠিত 5 সদস্যের কমিটি। তবে বিসিবির কাউন্সিলে ক্লাবের প্রতিনিধিত্ব কমানোর প্রস্তাবে ঢাকা ক্লাবগুলোর বাগড়ায় পড়ে স্থগিত করা হয় গঠনতন্ত্র সংশোধনী কার্যক্রম। এরপর আর আলোর মুখ দেখেনি গঠিত কমিটির প্রস্তাবিত সংশোধন খসড়া। নির্বাচনের 5 মাস বাকি থাকতে এখনো ধীরে চলো নীতিতেই চলছে ফারুক আহমেদের বোর্ড। এমনকি কোন গঠনতন্ত্র মেনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে তাও জানানো হচ্ছে না, কারণ বর্তমানে বিসিবি এখন ব্যস্ত মাঠ ও মাঠের বাইরের ইস্যু সামাল দিতে। ম্যাক্সিমাম স্বাধীনতা দেওয়ার চেষ্টা করব। বিসিবির নির্বাচন নিয়ে অনেকে সমীকরণ মেলানোর চেষ্টায় থাকলেও গঠনতন্ত্র সংস্কার ও নির্বাচন নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদকে এখন পর্যন্ত কিছুই জানায়নি ক্রিকেট বোর্ড, কারণ সংস্কারের অনুমোদন আসবে এনএসসি থেকেই। আমরা এই জাতীয় চিঠি এখনো পাইনি। আর দ্বিতীয় বিষয় হলো যে তাদের গঠনতন্ত্র সংশোধনের উদ্যোগটি এখনো আমরা এই জাতীয় তথ্য অফিসিয়ালি পাইনি। গঠনতন্ত্র সংশোধন মোটেও সহজ হবে না বিসিবির। সংস্কার প্রক্রিয়াটাও বেশ জটিল এবং সময় সাপেক্ষ। তাই নির্বাচনের আগে গঠনতন্ত্র সংস্কার নিয়েও দেখা দিতে পারে অনিশ্চয়তা। প্রস্তাবিত সংশোধনটা এজিএমে প্লেস হবে। যদি সংখ্যাগরিষ্ঠ মতামত সংশোধনের পক্ষে না থাকে তাহলে প্রস্তাবটি সেখানেই শেষ। যদি প্রস্তাবিত সংশোধন সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলরের মতামত পেয়ে থাকে, সমর্থন পেয়ে থাকে, তাহলে একটা কার্যবিবরণী হবে। কার্যবিবরণী করে অফিসিয়ালি এনএসসির কাছে প্রস্তাব আসবে। জাতীয় ক্রীড়া পরিষদ যদি দেখে যে ওকে ভেরি গুড, সব প্রসিডিউর মেনটেন হয়েছে, এবং জাতীয় ক্রীড়া পরিষদের যদি কোনো অবজারভেশন না থাকে তাহলে সেটা এখানেই অ্যাপ্রুভাল হয়ে যাবে। সবশেষ বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 2021 সালের অক্টোবরে। গুঞ্জন আছে আসন্ন নির্বাচন অক্টোবরের আগেই আসতে পারে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। ফুটবলের জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ব্যবহারই করবে বাফুফে। অন্য ডিসিপ্লিনের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এদিকে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর এসি পরিবর্তনের উদ্যোগ নিচ্ছে এনএসসি। এছাড়া রাজধানীর বাইরের জেলা স্টেডিয়ামগুলোর বাণিজ্যিক আয় পেতে উদ্যোগী হবে ক্রীড়া পরিষদ। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, প্রবাদটি একেবারে মিলে যায় দেশের ক্রীড়াঙ্গনের ক্ষেত্রে। ব্যাডমিন্টন ও টেবিল টেনিসের জন্য বিশাল উডেন ফ্লোর ইনডোর থাকলেও সেখানে নেই খেলার পরিবেশ। দীর্ঘ সময় অকেজো হয়ে আছে শহীদ তাজউদ্দিন ইনডোরের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র। এতে বাধ্য হয়ে টেবিল টেনিস ফেডারেশন আসন্ন প্রেসিডেন্টস কাপ টুর্নামেন্ট স্থগিত করেছে। এরপরেই সরব হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। উদ্যোগ নেওয়া হয়েছে 12 কোটি টাকা ব্যয়ে নতুন এসি প্রতিস্থাপনের। সঙ্গে ব্যাডমিন্টন ও টেবিল টেনিস ফেডারেশনকে মিরপুর কিংবা ধানমন্ডি ইনডোর স্টেডিয়াম ব্যবহারের প্রস্তাবের কথা ভাবছে এনএসসি। পুনরায় করতে হবে, এটা আসলে রিপেয়ারের কোনো সুযোগ নেই, মানে একদম ব্র্যান্ড নিউ আনতে হবে। আচ্ছা, তো ওই প্রেক্ষিতে আমাদের প্রকৌশলীগণ যে এস্টিমেটটি আমাদের কাছে ধারণা দিয়েছেন মোটামুটিভাবে 12 কোটি টাকার মতো। মিরপুরে আমাদের ইনডোরের যে স্টেডিয়ামটা আছে ওইটা, আর পাশাপাশি ধানমন্ডিতে রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স যেটি আছে সেটি। তো এমনি ওনাদেরকে আমরা এইটুকু বলেছি যে যদি এই জায়গা আপনাদের পছন্দ হয়, যদি আপনাদের এই জায়গা আপনাদের উপযোগী বলে মনে করেন, আমাদেরকে জানান। আমরা এক পায়ে প্রস্তুত আছি এই দুই জায়গা আপনাদের মাধ্যমে ব্যবহার করবার জন্য। এদিকে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে ক্রীড়া পরিষদ। ফিফার অর্থায়নে ফুটবল উন্নয়নের জন্য বাফুফেকে 25 বছরের জন্য জেলা স্টেডিয়ামটি বরাদ্দের কথা থাকলেও স্থানীয় সংগঠকদের বিক্ষোভে কাজ এগিয়ে নিতে পারেনি ফুটবল ফেডারেশন। তবে ক্রীড়া পরিষদ আশ্বস্ত করেছে বাফুফেকে স্টেডিয়াম বুঝিয়ে দিলেও অন্য ডিসিপ্লিনের জন্য বিকল্প ব্যবস্থা করবে এনএসসি। বাফুফে এই স্টেডিয়াম পাবে, ফিফার অর্থায়নে এখানে আধুনিক স্টেডিয়াম নির্মিত হবে বা সংস্কার হবে। আবার পাশাপাশি
স্থানীয় ক্রিয়া কর্মকাণ্ডের যাতে কোনো ব্যাঘাত না ঘটে এটি নিশ্চিত করতে হবে। এটা রাষ্ট্রের দায়িত্ব, এটা সরকারের দায়িত্ব, এটা মন্ত্রণালয়ের দায়িত্ব, এটা জাতীয় ক্রীড়া পরিষদের দায়িত্ব এবং আমরা বাফুফেরও দায়িত্ব পাশাপাশি, এবং আমরা চিঠি দিয়ে আমরা এটা চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থাকে আমরা জানিয়ে দিয়েছি। সাধারণত দেশের বাইরের স্টেডিয়ামগুলোর বাণিজ্যিক ব্যবহারের অর্থ পায় না জাতীয় ক্রীড়া পরিষদ। এবার জেলা স্টেডিয়ামগুলোর আয়ের ব্যাপারেও উদ্যোগী হচ্ছে এনএসসি। ক্রীড়া স্থাপনাগুলিতে যে বাণিজ্যিক প্রতিষ্ঠান, ঢাকারগুলি তো আচ্ছা ঠিক আছে, আমাদের চোখের সামনে আছে, আমরা বরাদ্দ দিচ্ছি, নামমাত্র মূল্য হোক আর সিম্বলিক মূল্য হোক, ভাড়াটা আমরা পাচ্ছি, আমাদের অ্যাকাউন্টে জমা হচ্ছে। তো ঢাকার বাইরে যে ক্রীড়া স্থাপনাগুলোতে যে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো আছে, এগুলির বরাদ্দ প্রক্রিয়া, এগুলির ভাড়া আদায় প্রক্রিয়া, এগুলির ভাড়া সম্পর্কে আসলে জাতীয় ক্রীড়া পরিষদ অবহিত, মানে কোনোভাবেই অবহিত নয়। এটা আসলে এই বিষয়টা নিয়েও আমরা ভাবছি। এদিকে জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ শেষে দুর্নীতি অনিয়ম নিয়ে তদন্ত করবে জাতীয় ক্রীড়া পরিষদ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। 10 বছরে পা দিল আয়ারল্যান্ডের ক্লোনডালকিন ক্রিকেট ক্লাব। আর এই উপলক্ষে ডাবলিনে অনুষ্ঠিত হলো জাঁকজমকপূর্ণ এক আয়োজন, যেখানে ক্রিকেটের পাশাপাশি ছিল আরও নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা। প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে যা পরিণত হয়েছিল এক মিলন মেলা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। হাঁটি হাঁটি পা করে 10 বছর পূর্ণ করলো ক্লোনডালকিন ক্রিকেট ক্লাব। সেই শুরু থেকেই এই ক্লাবটির নেতৃত্বে রয়েছেন এক ঝাঁক ক্রিকেট প্রেমী বাংলাদেশি। এর মধ্যে আয়ারল্যান্ড ক্রিকেটেও পদধূলি পড়েছে তাদের। লেইনেস্টারে বেশ কয়েকটি ট্রফি আছে তাদের ঘরে। এই 10 বছরের সফলতার গল্প বলতেই আয়োজন করা হয় জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের। ডাবলিনের ক্লাব প্রাঙ্গণে, যেখানে তুলে ধরা হয় ক্লাবের ইতিহাস। বিভিন্ন ইভেন্টে অংশ নেন আগত অতিথিরা। ছোট ছোট শিশুদের আনন্দের জন্য রাখা হয় বাউন্সি ক্যাসল, দৌড় প্রতিযোগিতা, নারীদের জন্য ছিল বালিশ খেলা, পুরুষদের হাড়ি ভাঙা, ছিল ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতাও। রং বেরঙের ফেস্টুন আর বিভিন্ন দেশীয় খাবারের স্টলগুলো বাড়তি আনন্দ দিয়েছে আগতদের। বিভিন্ন কাউন্টি থেকে আগত বাংলাদেশিরা দিনভর উপভোগ করেছেন এই আয়োজনটির। আশা করি আরো অনেক দূর যাবে এই ক্রিকেট ক্লাবটি। এটা আমাদের জন্য একটা গর্ব। আমাদের যেহেতু আমরা ক্লোনডালকিন থাকি, এরকম একটা ক্লাব সবসময় আমাদের দরকার ছিল। এই ব্যস্ততার মাঝখানে এ ধরনের একটি আয়োজন খুবই সহায়ক। মানুষের মানসিক প্রশান্তির জন্য বলেন, কিংবা দৈহিকভাবে একটু এরকম খোলা মাঠে দৌড়ঝাঁপ করা, বাচ্চাদের দৌড়ঝাঁপ, সবকিছুই নাগরিক জীবনের জন্য যেমন প্রয়োজন রয়েছে, তেমনি মানসিকভাবেও এটি অত্যাবশ্যক। এটা একটা এমন একটা প্ল্যাটফর্মে আসছি যেখানে বলা যায় বাংলাদেশিদের একটা মিলন মেলা। এখানে আমাদের বিভিন্ন বাংলাদেশি বন্ধু, ভাই ও বোনদের সাথে যোগাযোগ হচ্ছে। আর 10 বছরের অর্জন ও আগামীর নানা পরিকল্পনার কথা জানান সংগঠনটির নেতারা। যারা অর্থনৈতিকভাবে সাপোর্ট দেয় এবং তাদের বাচ্চারা এখানে খেলে, আমাদের চিন্তা ভাবনা ক্রিকেট আয়ারল্যান্ডে আন্ডার-19 এবং ক্রিকেট ন্যাশনাল টিমে যাতে খেলতে পারে, এই সিস্টেম আমরা রাখছি। খুবই উন্নত এবং খুব মর্যাদা সম্পন্ন একটি ক্লাবে এস্টাবলিশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানে ক্রিকেট আয়ারল্যান্ডের কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিল স্থানীয় প্রশাসন ও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট জনেরা। দীর্ঘ 10 বছরে ক্লোনডালকিন ক্রিকেট ক্লাব ঘরোয়া ক্রিকেটে রয়েছে তাদের বিশাল অবদান। এর এই ধারাবাহিকতায় আগামী দিনে জাতীয় পর্যায়ে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়, নেতৃত্ব দিতে চায় আয়ারল্যান্ড ক্রিকেটে। এমনটাই প্রত্যাশা সংগঠনটি। আয়ারল্যান্ডের ডাবলিনের ক্লোনডালকিন ক্রিকেট ক্লাব থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। জুন জুলাই বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে 10 দিনের জন্য নতুন ফিল্ডিং কোচ পেল শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। পূর্ণাঙ্গ সিরিজের আগে লঙ্কানদের বিশেষ কন্ডিশনিং এর ক্যাম্প পরিচালনা করবেন ভারতের রামাকৃষ্ণা শ্রীধর। 8 বছর পর বাংলাদেশের সাথে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে শ্রীলঙ্কা। তার আগে হবে কন্ডিশনিং ক্যাম্প। তবে জাতীয় দলের পাশাপাশি একই সময় শ্রীলঙ্কা এ দল, নারী ক্রিকেট দল, ইমার্জিং দলের পাশাপাশি ম্যাচ আছে অনূর্ধ্ব 19 দলেরও। তাই তো 10 দিনের জন্য নিয়োগ পেলেন আর শ্রীধর। বিসিসিআই লেভেল 3 কোর্স সম্পন্ন করা শ্রীধর 2024 থেকে 21 সাল পর্যন্ত কাজ করেছেন টিম ইন্ডিয়ার জাতীয় দলে। তবে এবারই প্রথম নয়, এর আগেও স্বল্প সময়ে বিশেষ কন্ডিশনিং ক্যাম্পের জন্য আনা হয়েছিল অভিজ্ঞ কোচদের। লঙ্কান জাতীয় দলের সঙ্গে খণ্ডকালীন কাজ করেছেন জুবিন ভারুচা, ওয়াসিম আকরাম কিংবা জন্টি রুটসের মতো কিংবদন্তিরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার।
দেশে ফিরে ফুলেল ভালোবাসায় সিক্ত বেগম খালেদা জিয়া। পথে পথে নেতাকর্মীর ঢল। 17 বছর পর মাতৃভূমে ডাক্তার জুবাইদা। অল্প সময়ের মধ্যে তারেক রহমানেরও ফেরার আশা। রাখাইনের নতুন প্রশাসনের সর্বস্তরে রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব চায় বাংলাদেশ। জাতিসংঘের মাধ্যমে জানানো হয়েছে আরাকান আর্মিকে, বললেন নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা। জিপি 5 পেয়েও ভর্তি যুদ্ধে পিছিয়ে। এবার ঢাবি ভর্তি পরীক্ষায় 90% ফেল। অটো পাস, সংক্ষিপ্ত সিলেবাস কেন্দ্রিক পড়াশোনার কারণ, যুগোপযোগী কারিকুলামের পরামর্শ। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।